ওয়েট, আমি স্ক্রিন রেকর্ডিং অন করে রাখছি। সো যারা আপনারা আজকে এখন ক্লাস করতেছেন, আপনাদের সবাইকে হচ্ছে ক্লাসের এন্ডে এই কোডগুলো প্লাস হচ্ছে এই এন্টার ক্লাসের রেকর্ডিং ফাইলটার একটা লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করা হবে। সো যে কোনো সময় যেন অ্যাজ এ রিসোর্স বলতে পারেন, অথবা হচ্ছে আপনাদের যদি ইন কেস লাগে যে আপনি আবার চেক করবেন শেখার জন্য, এই জিনিসগুলো যেন আপনারা করতে পারেন। ওকে, আর এই হচ্ছে আর এর ইন্টারফেস। এটা নিয়ে আমি জাস্ট হচ্ছে একটু কুইক ওভারভিউ দিচ্ছি। এখানে হচ্ছে 4টা সেকশন আপনারা দেখতেছেন। এই যে টপ লেফট সেকশনটা, এটাতে হচ্ছে আমরা কোড লিখব। কোডগুলা মানে অ্যাজ এ টেক্সট ফরম্যাট বলতে পারেন। সো এটা কাইন্ড অফ এ টেক্সট ফাইল, যেটার মধ্যে হচ্ছে আমরা কোডগুলো লিখতেছি। এই যে নিচের যে বটম পোর্শনটা আছে, বটম লেফট পোর্শন, এই বটম লেফট পোর্শনের কাজ হচ্ছে গিয়ে আপনি যে ধরনের কোনো অ্যানালাইসিস করলেন বা ইভেন যে কোনো একটা কোড রান দিলেন, ওই কোডটুকু এখানে সে দেখাবে। ঠিক আছে, ইভেন কোডের মধ্যে যদি কোথাও এরর হয়, লাইক হচ্ছে সে কোডটা রান করতে পারতেছে না, সে ওই এররটাকে এখানে এক্সপ্লেন করে দেবে। আর যদি কোনো ওয়ার্নিং থাকে ওইটাও দেখাবে। আর এই কনসোলের মধ্যে হচ্ছে মেজরিটি অ্যানালাইসিসের আপনার আউটপুটগুলা, যেগুলা মানে টেক্সট ফরম্যাটের আউটপুট, এগুলো সবগুলোই কনসোলে আপনাকে দেখাবে। ওকে, সো এটা হচ্ছে কনসোলের কাজ। আর এই পোর্শনটুকু টপ রাইট পোর্শনে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট আছে। এনভায়রনমেন্টে হচ্ছে এগুলো আপনারা ইচ্ছামতো ডিস্ট্রিবিউট করা পসিবল। লাইক আপনি যদি বলেন যে এটাকে আমি এখানে রাখবো, এটাকে ওইখানে রাখবো, ইটস আপ টু ইউ, এভরিথিং কাস্টমাইজেবল এখানে। সো এই এনভায়রনমেন্টের মধ্যে আমাদের যে কোনো ডেটা সেট যখন আমি এনভায়রনমেন্টে আর এর মধ্যে লোড করব, লাইক হচ্ছে আমার কম্পিউটারে একটা ফাইল আছে, ডেটা ফাইল, যেমন আজকে আমরা শিখবো হচ্ছে সবগুলো এই হার্ট অ্যাটাক এর একটা ডেটা আছে এইটার সাহায্যে। সো এই ডেটা সেটটাকে আমি এনভায়রনমেন্টে যখন লোড দিব, আপনারা দেখবেন যে এটা এনভায়রনমেন্টে সেভ হবে। ইভেন আপনি যদি কোনো ভেরিয়েবল ক্রিয়েট করেন অথবা ডেটা থেকে কোনো কপি তৈরি করেন, লাইক একটা ডেটা থেকে মাল্টিপল ডেটা সেট তৈরি করেন, যে কোনো অবজেক্ট যেগুলো আপনি বানাতে পারেন ওইগুলো আপনি এনভায়রনমেন্টে পাবেন। এবং এই এনভায়রনমেন্টটা আপনি চাইলে সেভ রাখতে পারেন, অথবা চাইলে আর স্টুডিও ক্লোজ করার সময় এটাকে ক্লিন করে ফেলতে পারেন। বেসিক্যালি এনভায়রনমেন্টে যা আপনি রাখতেছেন, আপনি যদি তার কোড আপনার কাছে সেভ থাকে, সো এই জিনিসটা ডেটা ফর্মে সেভ রাখা জরুরি না। আপনি চাইলে পরবর্তীতে কোড রান করে ওই এনভায়রনমেন্টে জিনিসগুলোকে আবার পেয়ে যেতে পারেন। সো এটা নেসেসারি না যে আপনার কম্পিউটারের স্টোরেজ ইউজ করে রাখতে হবে সব কিছু সেভ করে রাখার জন্য। নেক্সট হচ্ছে যে পোর্শনটুকু, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। লাইক এটা হচ্ছে আমাদের বটম রাইট পোর্শন। এখানে কি কি থাকে, এখানে হচ্ছে আমরা যখন কোনো ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করব, এই ভিজুয়ালাইজেশনটা যদি স্ট্যাটিক ভিজুয়ালাইজেশন হয়, লাইক হচ্ছে এটার মধ্যে কোনো ইন্টারাকশন নাই বা হচ্ছে কোথাও ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, মানে ডিরেক্ট স্টিল ইমেজ আর কি যেগুলো, সো এই টাইপের ভিজুয়ালাইজেশনগুলো আপনি প্লটসে পাবেন। আর ভিউয়ারে পাবেন ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশন, লাইক হচ্ছে এমন একটা ভিজুয়ালাইজেশন আপনি বানালেন যেটার মধ্যে হয়তো আপনি ক্লিকেবল, লাইক কোনো একটা কোথাও যদি মাউসের কার্সারটা নিয়ে রাখেন, হয়তো ভ্যালুগুলো শো করতেছে, পপ আপ করতেছে। সো এই টাইপের ভিজুয়ালাইজেশনগুলো আপনি ভিউয়ারের মধ্যে পাবেন। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, সো ভিজুয়ালাইজেশনের এই বিষয়গুলো আমরা প্লটেও পাচ্ছি, ভিউয়ারেও পাচ্ছি। পার্থক্য হচ্ছে প্লটে থাকতেছে স্ট্যাটিকগুলো, ডাইনামিকগুলো থাকতেছে আমাদের ভিউয়ারের মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে প্যাকেজ। প্যাকেজের মধ্যে হচ্ছে আমরা যেসব প্যাকেজ আর এর মধ্যে লাইক ইনস্টল আছে, এই জিনিসগুলো আমরা অলরেডি দেখবো। আর যেগুলো নাই এগুলো ইনস্টল দিতে পারবো। প্যাকেজ মানে কি, প্যাকেজ মানে হচ্ছে গিয়ে গ্রুপ অফ ফাংশনস। ওকে, লাইক হচ্ছে অনেকগুলো ফাংশন প্যাকেজের মধ্যে লাইক ডেসক্রাইব করা থাকে। আপনি ওই ফাংশনগুলো দিয়ে আপনার কাজগুলোকে কমায় নিয়ে আসেন, লাইক অনেক জটিল জটিল কাজকে খুব সহজে কয়েক লাইনের মধ্যে করে ফেলতে পারেন। সো প্যাকেজ নিয়ে বলার অনেক কিছু আছে, জাস্ট এতটুকু আমি জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিলাম আর কি আপনাদেরকে। তো এখন আমি ডিরেক্ট হচ্ছে আরে চলে যাচ্ছি, আর কোডিংয়ে বেশি সময় আপনাদের নেব না। এখন হচ্ছে কি আমরা আগে একটু ডেটা সেটটা দেখে নিই, যে ডেটা সেটটা নিয়ে আমরা কাজ করব। এই ডেটা সেটে দেখেন কি কি আছে, আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, সো এখানে কিছু ভেরিয়েবল আছে, লাইক 1000 ইন্ডিভিজুয়ালের ইনফরমেশান আছে। এটা একটা সিনথেটিক ডেটা, লাইক অ্যাকচুয়াল ডেটা না। সো এই ডেটার মধ্যে কি কি আছে দেখেন, এখানে এজ আছে, সেক্স আছে, তারপর হচ্ছে টোটাল কোলেস্টেরলের ভ্যালু আছে, তারপরে এলডিএল, এইচডিএল, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, তার সেই ব্যক্তিটা স্মোকার কি নন স্মোকার, তারপর হচ্ছে তার ডায়াবেটিস আছে কি নাই, হার্ট অ্যাটাক, সে তার হার্ট অ্যাটাক হয়েছে কি হয় নাই, লাইক এই টাইপের ইনফরমেশানগুলো আপনারা এই ডেটা সেটে অলরেডি আছে। ওকে, সো এটা হলো আমাদের ডেটা সেট। আমি ডেটা সেটটাকে মিনিমাইজ করে রাখতেছি। আর আমরা এই
এন্টায়ার সেশনে চেষ্টা করব যে আমাদের এই 4টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার। ওকে, সো এই 4টা প্রশ্ন হচ্ছে আমাদের গোল এখন আপাতত, যেগুলো আমরা অ্যান্সার দিতে চাই আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের থ্রু। ডেফিনেটলি অ্যানালাইসিস করা পসিবল এগুলোর মধ্যে। সো আমরা এখন অ্যানালাইসিস শিখতেছি না, আমরা ডেটা ভিজুয়ালাইজেশন শিখতেছি। যতটুকু পারি আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের থ্রু এখানে অ্যান্সার দেওয়া চেষ্টা করব, ঠিক আছে? প্রত্যেকটার এগেনস্টে কিন্তু ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে। সো এটা নিয়ে আমি এখন, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে ডেটা ভিজুয়ালাইজেশন, সো আমি সবগুলোকেই ডেটা ভিজুয়ালাইজেশনের থ্রু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো প্রথম প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, প্রথম প্রশ্নতে যাওয়ার আগে আমি হচ্ছে ডেটা সেটটাকে লোড দিয়ে নিই আমাদের এনভায়রনমেন্টে। ওকে, সো আমি হচ্ছে ডেটা সেটের পাথটাকে কপি করে নিলাম। আপনাদের মানে যেই পাথ মানে হচ্ছে যে কোন ফোল্ডারে আন্ডার কোন ফোল্ডারে এবং কোথায় গিয়ে হচ্ছে ডেটা সেটটা আছে, এটা দেখতে অনেকটা এইরকম, ঠিক আছে? লাইক ইউজার আন্ডার নাইমুল হাসান, তারপর হচ্ছে ডাউনলোডস, তারপর সিএসবিডি মাস্টার ক্লাস, তারপর হচ্ছে ডেটা সেটের নামটা, এটা হচ্ছে পাথ। এবার এটা আপনি যে কোনো ডেটা সেটকে ইন্ডিকেট করতে আপনার কম্পিউটারের কোথায় আছে ওই একজ্যাক্ট লোকেশনটা হচ্ছে এইটা। ওকে, সো এখন আমি কি করব, এই যে এই লোকেশনটা যেটা আমি কপি করে রাখলাম, এটা আমি হচ্ছে ডেটা সেটটা স্টোর করতে চাই। আমি হচ্ছে ধরেন হার্ড দিয়ে আমি একটা ডেটা সেট বানাচ্ছি, লাইক হার্ড ডেটা। ওকে, সো এটার মধ্যে আমি লিখব রিড ডট সিএসবি, বা আমি চাইলে আর ছোটো নামও দিতে পারি, ইটস আপ টু মি। রিড ডট সিএসবির মধ্যে যেহেতু এটা একটা সিএসবি ফাইল, তাই আমি রিড ডট সিএসবি লিখতেছি। যদি অন্য টাইপের ফাইল হতো তাহলে আমি অন্য ফাংশন দিয়ে ডেটাটাকে আমাদের এনভায়রনমেন্টে লোড দিতে হতো, ঠিক আছে? সো রিড ডট সিএসবি দেওয়ার উদ্দেশ্য, এটা একটা সিএসবি ফাইল। তাই কীভাবে বুঝলাম আমি এটা একটা সিএসবি ফাইল? এই যে ফাইলের একটা এক্সটেনশন আছে না, লাইক ফাইলের নাম ডট, ওই এক্সটেনশনটা, ওইটা দেখলে বোঝা যায় এটা কি আসলে সিএসবি ফাইল না এক্সএলএসএক্স ফাইল। লাইক এক্সেল ফাইলের ফরম্যাট হচ্ছে, এক্সটেনশন হচ্ছে এক্সএলএসএক্স, আর ওল্ড ফরম্যাট হচ্ছে এক্সএলএস। সো যেই ফরম্যাটেরই হোক ওইটার জন্য আলাদা আলাদা ফাংশান থাকে। আর সিএসবি, রিড ডট সিএসবি, এই ফাংশানটা আর বিল্ট ইন, যার কারণে আপনার এটার জন্য কোনো লাইব্রেরিকে কল করতে হয় না। যদি এমন ফাংশন আমরা ইউজ করি যেটা অলরেডি আপনার এনভায়রনমেন্টে নাই, তাহলে আমাদের ওইটার লাইব্রেরিকে কল করে তার ফাংশনগুলোকে অ্যাক্সেস করা লাগবে। ওকে, সো আমরা শুরু করি রিড ডট সিএসবি, ঠিক আছে? সো রিড ডট সিএসবির মধ্যে আমি কী লিখব, আমি হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লোকেশনটা দিয়ে দেবো। দ্যাটস ইট, খুব সিম্পল জিনিস। এখন আমি যদি এটাকে রান করি, রান করার প্রসেস হচ্ছে আইদার রান বাটনে ক্লিক করবেন, অথবা হচ্ছে গিয়ে কন্ট্রোল এন্টার চাপবেন, অথবা হচ্ছে কমান্ড রিটার্ন চাপবেন। যারা ম্যাক ইউজার তারা কমান্ড রিটার্ন, যারা হচ্ছে উইন্ডোজ ইউজার তারা কন্ট্রোল এন্টার, আর কেউ যদি ম্যানুয়ালি দিতে চান তাহলে হচ্ছে রান বাটনে ক্লিক করবেন, একই জিনিস। সো এখন আমি রান করলাম, দেখেন কনসোল আমাকে দেখাচ্ছে যে কোডটা কি ঠিকমতো রান হয়েছে কিনা। যদি রান না হইতো তাহলে সে এখানে দেখাতো, লাইক হচ্ছে এখানে সে এরর দেখাইতো ফর এক্সাম্পল, অথবা যে কোনো কিছু একটা লিখে দিত যে কেন রান হয় নাই। সো এখন আমরা এটা রান করার ফলে এখানে এনভায়রনমেন্টে কিন্তু এটা চলে আসছে। সো এটা একটা সাকসেসফুল অ্যাটেম্প্ট যে আমাদের কোডটা এখন রান হয়ে গেছে। ওকে, ইন্ডিকেশন। সো এখন আমি যদি এই ডেটা সেটের নামটার উপরে ক্লিক করি তাহলে আমাদেরকে সে একটা ডেটা ভিউ দেখাবে। দেখেন এখানে ক্লিক করলে সে ডেটা ভিউটা দেখাচ্ছে। ইভেন আপনি যদি বলেন যে আমি কোডের থ্রু ডেটা ভিউ দেখতে চাই, আপনাকে লিখতে হবে ভিউ দিয়ে হচ্ছে ডেটা সেটের নাম, ঠিক আছে? সো এটা দিলেও সেম কাজই হবে। সো এখন দেখেন এইখানে ওই যে আমরা যে ডেটা সেটটা একটু আগে এক্সেলে দেখলাম, ওই ডেটা সেটটাই কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? সো এই গেল হচ্ছে আমাদের ডেটা সেট লোডিংয়ের কাজ। এখন আমি একটু এই ফাইলটাকে সেভ করে রাখি, সরি। ওকে, আমি ডেটা সেটটাকে সেভ করে রাখলাম। আপনারা যদি ফোল্ডারে যান তখন দেখবেন যে এই ডেটা সেটটা সেভ আছে, ঠিক আছে? সো এটা যে একটা টেক্সট ফাইল, এটা আপনি ওপেন করলে দেখবেন যে এটা যে কোনো টেক্সট এডিটর দিয়ে ইজিলি ওপেন হয়ে যাবে। সো এখন আমাদের ডেটা লোড হয়ে গেছে এনভায়রনমেন্টে। এখন হচ্ছে আমরা সরাসরি প্রশ্নের উত্তর দিতে ঝাঁপিয়ে পড়বো, ঠিক আছে? সো প্রশ্নের উত্তর এখানে, ওকে, জি, প্যাকেজ পাইথনের লাইব্রেরির মতোই। সো আমরা যদি প্রথম প্রশ্নটা নিয়ে আসি,
আমি সবগুলো প্রশ্ন এখানে নিয়ে আসি, এখানে আর বারবার ওই পেজে যাওয়া দরকার নেই। এখানে আমি প্রশ্নগুলো রাখলাম। হ্যাঁ, সো আমি কোশ্চেনগুলোকে একটু কমেন্ট করে রাখি। আপনারা কন্ট্রোল শিফট চেপে কোশ্চেনগুলোকে কমেন্ট, কন্ট্রোল শিফট সি চেপে কোশ্চেনগুলোকে লাইক যে কোনো লাইনকে আপনি কমেন্ট করে ফেলতে পারবেন। কমেন্ট ম্যানুয়ালি করতে পারেন চাইলে, হ্যাশ দিলেই যে কোনো লাইনের শুরুতে ওইটা একটা এন্টায়ারলি কমেন্ট হয়ে যাবে, এন্টায়ার লাইনটা কমেন্ট হয়ে যাবে। কমেন্ট হলে ওইটা আর মানে এক্সিকিউট করবে না আর কি। যখন আপনি সম্পূর্ণ কোডটা রান করতে যাবেন তখন ওই লাইনটা আর এক্সিকিউট করবে না। ওকে, সো এখন এই কমেন্টগুলো থেকে আমরা হচ্ছে একটা একটা করে প্রবলেম সলভ করব। এগুলো কিন্তু ড্র্যাগন লাইক আপনি ছোটো বড়ো করতে পারবেন আপনার কমফোর্ট অনুসারে। সো যেভাবে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হয় ওরকমভাবে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। লাইক আমি একটু জুম করতে চাইলে কন্ট্রোল প্লাস চাপলে বা কমান্ড প্লাস চাপলে জুম ইন হবে, কমান্ড মাইনাস চাপলে জুম আউট হবে। ঠিক আছে, সো আমার কাছে যেভাবে কমফোর্টেবল আমি করতে পারি। সো একটু জুম ইন থাকুক, নর্মালি ক্লাস নেওয়ার সময় জুম ইন করা থাকলে আপনাদের দেখতে সুবিধা হবে আশা করি। ওকে, সো আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল ওইটা হচ্ছে কি, ইজ দেয়ার এ ডিফারেন্স ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ হার্ট অ্যাটাকস বিটুইন মেল অ্যান্ড ফিমেলস। ওকে, সো এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমরা এখন যতগুলো কাজ করব, এখানে কিন্তু কিছু ডেটা প্রি প্রসেসিংয়ের ছোটোখাটো কাজ থাকবে, কিছু কাজ মেজরিটি কাজ থাকবে হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন রিলেটেড। সো আমরা যেই লাইব্রেরিটা ইউজ করব এটা বলা যায় যে একটা প্যারেন্ট লাইব্রেরি। ওকে, লাইক এটার আন্ডারে অনেকগুলো লাইব্রেরি থাকে। সো এটাকে আমরা বলবো হচ্ছে টাইডিভার্স। আমরা এটাকে রান দিচ্ছি, যেহেতু আমার কম্পিউটারে টাইডিভার্স ইনস্টল করা আছে তাই এটা রান করাতে আমি এটা অ্যাক্সেস করতে পারলাম। আর যাদের কম্পিউটারে এটা ইনস্টল করা নেই তারা তখন এটা রান করলে তাদেরকে একটা এরর দেখাবে যে এই প্যাকেজটা ইনস্টলড না। কীভাবে ইনস্টল করবেন, আপনি তখন ইনস্টল বাটনে ক্লিক করে এখানে টাইডিভার্স লিখলে, ইন্টারনেট কানেকশন যদি অন থাকে ডেফিনেটলি, তখন আপনি ইনস্টলে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তারপরে আপনার কাজ হচ্ছে জাস্ট এইভাবে কোডটা রান করা, তখন আর কোনো এরর দেখাবে না। লাইক এখানে কোনো এরর দেখায় নাই। ওকে, সো কেন আমি বললাম যে এটা একটা লাইক প্যারেন্ট লাইব্রেরি, কারণ এটার আন্ডারে অনেকগুলো লাইব্রেরি থাকে। ঠিক আছে, সো এইটার লাইক টাইডিভার্সের মধ্যে ডিপ্লায়ার আছে, ফরক্যাটস আছে, ggplot2 আছে, লুব্রিডেট, তারপরে স্ট্রিঙ্গার, লাইক আপনার টেক্সট ম্যানিপুলেশনের কাজ করতে পারবেন, আপনি ডেট রিলেটেড কাজ করতে পারবেন। আমরা এখন যেই দুইটা লাইব্রেরি বেশি ইউজ হবে আমাদের ক্ষেত্রে, একটা হচ্ছে ডিপ্লায়ার, যেটা হচ্ছে আমাদের ছোটোখাটো ডেটা প্রি প্রসেসিংয়ে আমাদেরকে হেল্প করবে, আর ggplot2 যেটা হচ্ছে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনে আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, সো এখন আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই। প্রথম কোশ্চেনকে আমরা হচ্ছে একটু সেপারেটলি চ্যাপ্টার টাইপের লেভেলিং করে রাখি। সো এখন আমরা কোশ্চেন ওয়ানের অ্যান্সার দেব। কোশ্চেন ওয়ানের অ্যান্সার দেওয়ার জন্য আমার প্রথমে লাগবে কি, হার্ট ডেটা, এটাকে লাগবে। এখন এটাকে আমি পাইপিং অপারেটর দিয়ে এটার স্টেপ বাই স্টেপ এটাকে প্রি প্রসেস করে নেব। প্রি প্রসেস কি, আমার কী কী ইনফরমেশান লাগবে একটু প্রশ্নের দিকে খেয়াল করেন। ডিফারেন্স ইন দ্য ফ্রিকোয়েন্সি, ডেফিনেটলি আমাদের ফ্রিকোয়েন্সিটা জানা লাগবে। তারপরে হচ্ছে হার্ট অ্যাটাকস বিটুইন মেলস অ্যান্ড ফিমেলস। ওকে, সো আমরা দেখব যে হার্ট অ্যাটাক মেল পপুলেশনের মধ্যে কেমন হার্ট অ্যাটাক হচ্ছে বা কেমন হার্ট অ্যাটাক হচ্ছে না, প্লাস হচ্ছে ফিমেল পপুলেশনের মধ্যে কেমন হার্ট অ্যাটাক হচ্ছে, কেমন হার্ট অ্যাটাক হচ্ছে না। তো আপনি যদি ভেরিয়েবলগুলো সম্পর্কে ধারণা লাগে, আপনি চাইলে এখানে এই যে প্লে বাটনের মতো একটা আছে ব্লু, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন ভেরিয়েবলের নামগুলো আপনাকে এখানে দেখাচ্ছে লিস্টের মধ্যে। ঠিক আছে, সো এখান থেকে আমরা ইজিলি দেখতেছি যে ভেরিয়েবলের নামগুলো কী কী, প্লাস হচ্ছে এখানে ক্যাটাগরিগুলো কী কী আছে, এই জিনিসগুলো কিন্তু একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছে, কয়েকটা ফার্স্ট ফিউ অবজারভেশনস আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে সে। সো আমরা যেটা করতে চাচ্ছি এখন, যেহেতু আমার ফ্রিকোয়েন্সি অফ হার্ট অ্যাটাকস লাগবে মেল ফিমেলের জন্য, আমি চাইলে গ্রুপ বাই ইউজ করে, গ্রুপ বাই এর মধ্যে আমি হচ্ছে গিয়ে যদি সেক্স মেনশন করি, তারপরে হচ্ছে গিয়ে আমি যদি হার্ট অ্যাটাককে মেনশন করি। সো আমি কী করতেছি, হার্ট অ্যাটাক এবং হচ্ছে সেক্স, এই দুইটা লাইক ভেরিয়েবলকে দিয়ে, হার্ট ডেটা হচ্ছে আমার ডেটা সেটের নাম, গ্রুপ বাই এর পর থেকে আমি সবগুলোতে হচ্ছে ভেরিয়েবলের নামগুলো ইউজ করব। সো এখন গ্রুপ বাই এর মধ্যে আমি দিলাম এই দুইটা ভেরিয়েবল। এখন আমি গ্রুপিং করে কি ক্যালকুলেট করতে চাই, আমি হচ্ছে এখন করব সামারাইজ। এখন আমি সামারাইজের মধ্যে বলবো যে আমি ফ্রিকোয়েন্সিটা দেখতে চাই, লাইক কতটা। ঠিক আছে, সো ফ্রিকোয়েন্সিকে আমি এন দিয়ে
এটা হচ্ছে ফাংশন, যেটা দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা হয়। ওকে, আর এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, এটার মধ্যে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। আপনি চাইলে কাউন্ট লিখতে পারেন, ফ্রিকোয়েন্সি লিখতে পারেন, নাম্বার লিখতে পারেন, ক্যাপিটাল এন লিখতে পারেন, ইটস আপ টু ইউ। সো এখন আমি যদি এটা রান করি, তাহলে আপনারা ডেটাটা প্রি প্রসেস হওয়ার পরে কি হয় ওইটা দেখবেন। একটু দেখেন তো কনসোলে কী দেখাচ্ছে, লাইক ফিমেল, তাদের মধ্যে হার্ট অ্যাটাক হয় নাই যারা, তাদের ফ্রিকোয়েন্সি মানে আমাদের টোটাল 1000 অবজারভেশনের মধ্যে 408 জন, ঠিক আছে। তারপর যাদের হার্ট অ্যাটাক হয়েছে তারা হচ্ছে 65, মেলের মধ্যে হার্ট অ্যাটাক হয় নাই 410 জন, মেলের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে 117, ঠিক আছে। সো এই ইনফরমেশানটা এখন আমরা সামারাইজ করে নিলাম এখান থেকে। এখন এইটাকে আমি ভিজুয়ালাইজেশনে ব্যবহার করব। সো চলুন ভিজুয়ালাইজেশন করা শুরু করি। এগুলো হচ্ছে পাইপিং অপারেটর, এগুলো হচ্ছে ডেটা প্রি প্রসেসিংয়ের স্টেপগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করে। আমরা কিন্তু এখনও ডেটাতে কোনো চেঞ্জ করার পর সেভ করি নাই কোথাও, এটা এখনও লাইক স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচেই কাজ করতেছে। সো যার কারণে আমাদের এনভায়রনমেন্টে স্পেস নষ্ট হচ্ছে এই টাইপের কোনো কিছু না। সো আমি এখনও আপনার টেম্পোরারি লাইক স্টোরেজের মতোই কাজ করতেছে, এখানে কোথাও স্টোর করতেছে না সে, লাইক ইন বিটুইন কোডের মধ্যেই চলতেছে কাজ। এখন আমরা হচ্ছে নেক্সট যেটা লিখবো এটা হচ্ছে গিয়ে ভিজুয়ালাইজেশনের কোড। আমাদের প্রি প্রসেসিং শেষ, আমরা এখন ভিজুয়ালাইজেশন করব। সো আমরা লিখবো হচ্ছে জিজি প্লট। জিজি প্লটের মধ্যে আমরা প্রথম যে কাজটা করব এটা হচ্ছে ডিক্লেয়ার করব অ্যাস্থেটিক্স, লাইক হচ্ছে আমার যে গ্রাফটা আমি বানাবো বা ভিজুয়ালাইজেশনটা ক্রিয়েট করব এটার কোন এক্সিক্সে কি বসবে। ওকে, বা যদি আমি বলি যে এখানে কোনো কালারিংয়ের বিষয় আছে, লাইক কোন ভেরিয়েবলটা দিয়ে আমি কালার করব এই জিনিসটা, বা হচ্ছে আমি যদি বলি যে এখানে কোনো গ্রুপিংয়ের বিষয় আছে, কোন ভেরিয়েবলটা দিয়ে আমি গ্রুপ করব, বা আমি যদি বলি যে কোথাও ফিল করা লাগবে, হয়তো মানে কালার না, হয়তো মানে কোনো বক্স আছে এটাকে ফিল করা লাগবে, তাইলে কোনটা দিয়ে আমি ফিল করব, এই ডিটেলসগুলো হচ্ছে আমি এখানে সব স্পেসিফিক্যালি বলতে পারবো, লাইক কোন ভেরিয়েবল কোন কাজে ব্যবহৃত হবে। সো চলুন আমরা এক্স এক্সিক্সে, যেহেতু আমি মেল ফিমেলের মধ্যে হার্ট অ্যাটাকের এই ফ্রিকোয়েন্সিটা দেখতে চাই, আমি হচ্ছে ওকে এক্স এক্সিক্সেই রাখি। আরেকটা সেন্টেন্স লিখছিলাম আমি, ওটা একটু পরে দেখবো আমরা, আগে হচ্ছে সাধারণভাবে দেখি। এক্স এক্সিক্সে আমরা হচ্ছে গিয়ে মেল ফিমেলের জন্য এক্স ভেরিয়েবলটাকে রাখলাম। ওয়াই এক্সিক্সে হচ্ছে আমরা রাখবো ফ্রিকোয়েন্সি। ওকে, তারপর হচ্ছে আমরা রাখতে পারি কালারিং করব। ধরেন আমি একটা গ্রুপড বার চার্ট বানাইতে চাই, এখানে গ্রুপড বার চার্ট একটা ইন্টারেস্টিং প্লট হবে এখানে, যাতে করে আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করতে পারি, ঠিক আছে। সো যেহেতু বার বানাবো, বারগুলো হচ্ছে বক্সের মতো, ওইটাকে আমার কালার দিয়ে ফিল করলে দেখতে সুবিধা হবে আমার। সো আমি ফিল করি, কি দিয়ে ফিল করব, ফিল করব হচ্ছে আমার হার্ট অ্যাটাক দিয়ে। ওকে, তারপর আমরা চলবে, ভেরিয়েবল ডিক্লারেশন শেষ। এখন হচ্ছে আমরা বলবো যে সে তো ভেরিয়েবল চেঞ্জে কী প্লট বানাবে এটা তো আমি বলি নাই তাকে এখন আমি বলবো জিওম বার। ওকে, জিওম বার দিয়ে হচ্ছে আমি তাকে বলতেছি যে আমি বার চার্ট বানাচ্ছি। সো বার চার্টের জন্য জিওম বার, এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো লাইন চার্ট বানাইতে চাই, আমি কী করবো, আপনি তখন জিওম লাইন লিখবেন। আপনি যদি বলেন যে ভাই আমি বক্স প্লট বানাইতে চাই, তখন আপনি কী করবো, আপনি জিওম আন্ডারস্কোর বক্স প্লট লিখবেন। সো এই জিনিসগুলোর মধ্যে কত ভেরিয়েশন যে অ্যাভেলেবেল আছে, এই জিনিসগুলো আপনি কীভাবে দেখবেন, আপনি যখন এই যে আন্ডারস্কোর দেই আমরা দিলে দেখবেন যে সাজেশন দেখাচ্ছে সে, এই যে বক্স প্লট, তারপরে ক্রস বার, কার্ভ, ডেন্সিটি, এরর বার, ফাংশন হ্যাক্স, জিটার, তারপরে হচ্ছে লাইন, পয়েন্ট, পলিগন, মানে অনেক ধরনের প্লট আছে। এগুলো কিভাবে আসছে, এগুলো হচ্ছে আপনার যখন টাইডিভার্সটা আপনি এনভায়রনমেন্টে লোড দিয়ে ফেলছেন, ওই টাইডিভার্সের সাথেই কিন্তু এগুলো আপনার এনভায়রনমেন্টে চলে আসছে, ঠিক আছে। এখন আমি হচ্ছে লিখতেছি বার, জিওম বার, যেহেতু বার চার্ট বানাইতে চাই। সো জিওম বারের মধ্যে হচ্ছে ওকে, জিওম বারের মধ্যে হচ্ছে আমরা লিখব স্ট্যাট ইকুয়াল আইডেন্টিটি। স্ট্যাট ইকুয়াল আইডেন্টিটির মানে কি, স্ট্যাট ইকুয়াল আইডেন্টিটি দিয়ে হচ্ছে গিয়ে আমরা ওয়াই এক্সিক্সে যে স্ট্যাটিস্টিকটা ইউজ করতেছি, লাইক যে ভেরিয়েবলটা ইউজ করতেছি, সে এই ভেরিয়েবলটাকে দিয়েই হচ্ছে তার বারটা ক্রিয়েট করবে, ঠিক আছে। সে কোনো ভেরিয়েবল নিচ থেকে বানাতে যাবে না। নর্মালি যদি আমি এটা উল্লেখ না করতাম,
তখন সে ফ্রিকোয়েন্সি কাউন্ট করা শুরু করতো, ঠিক আছে। কিন্তু আমার ডেটা সেটে ওইটা অলরেডি আমি কাউন্ট করে ফেলছি। আর এটা আমি পার্সোনালি সাজেস্ট করি আপনারা স্ট্যাটিকুয়াল আইডেন্টিটি ইউজ করেন, ফ্রিকোয়েন্সিটা নিচ থেকে কাউন্ট করেন, তাহলে আপনার ফ্লেক্সিবিলিটি থাকে। হয়তো আপনার কোনো এক সময় মনে হতে পারে যে ভাই আমার ফ্রিকোয়েন্সি দরকার নাই, আমি পার্সেন্টেজ ক্যালকুলেট করতে চাই, বা হচ্ছে আমি পার্সেন্টেজও না ফ্রিকোয়েন্সিও না, আমি অন্য কোনো ভেরিয়েবলের অ্যাভারেজ দেখতে চাই সেক্স এবং হার্ট অ্যাটাকের বেসিসে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে কি আমরা এখন লাইক জিওমবারের মধ্যে আমি বললাম যে আমার অলরেডি যে স্ট্যাটিস্টিকটা ইউজ করতেছি, স্ট্যাটিস্টিক্সটা ওইটা দিয়ে হচ্ছে তুমি কাজ করো, তোমার এখানে নতুন কোনো জিনিস ক্যালকুলেট করা দরকার নেই। তারপর আমরা হচ্ছে এখন বলবো পজিশন, ঠিক আছে। পজিশনের মধ্যে আমরা দেবো হচ্ছে গিয়ে পজিশন ডজ। ওকে, পজিশন ডজের মধ্যে হচ্ছে আমরা বলতেছি যে আমি যে বারগুলা বানাবো। আচ্ছা, পজিশন ডজের আগে আমি হচ্ছে জাস্ট এটাকে একটু রান করে দেখাই, তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে আসলে কী তৈরি হচ্ছে এখানে। এখন প্লটটা হচ্ছে এমন, ঠিক আছে, লাইক এই প্লটটা থেকে আমার কম্প্যারিজনে একটু কনফিউশন লাগতেছে, যার কারণে আমি কম্পেয়ারটা করবো হচ্ছে সাইড বাই সাইড। লাইক আমি চাই যে এই যে নোটা এক পাশে থাকুক, ইয়েসটা আরেক পাশে থাকুক, আবার মেইলের জন্য নোটা এক পাশে থাকুক, ইয়েসটা আরেক পাশে থাকুক, ঠিক আছে। সো এই যে পরিস্থিতিটা, এটাকে আমি পরিবর্তন করার জন্যই লিখতেছি আসলে পজিশন ডজ। পজিশন ইকুয়াল পজিশন ডজ, এটার মধ্যে আমি উইথ ধরেন হচ্ছে 0.5 দিই, আচ্ছা একটু ওভারল্যাপ হয়ে গেছে, আর একটু বাড়াই দিই। ওকে, এবার ঠিক আছে। সো এই প্লটটা থেকে আমরা কি বুঝতেছি, খেয়াল করেন সবাই। এই প্লটটা থেকে আমরা দেখতেছি লাইক হচ্ছে ফিমেল পার্টিসিপেন্টসদের মধ্যে লাইক হার্ট অ্যাটাকের পরিমাণ, আর মেল পার্টিসিপেন্টসদের মধ্যে হার্ট অ্যাটাকের পরিমাণ আমরা এখানে দেখতেছি, ঠিক আছে। সো কম্পারেটিভলি আপনাদের যদি এখন প্রশ্ন করি ডিফারেন্স আছে কি না, বলতে কি কষ্ট হবে ডিফারেন্স আছে কি না? না, ইজিলি বোঝা যাচ্ছে। ইজিলি বোঝা যাচ্ছে, তাই তো। সো এই প্লটটাকে যদি আমরা আরেকটু লাইক ইনফরমেটিভ বানাইতে চাই, তখন কি করব আমরা? সো এই প্লটটাকে ইনফরমেটিভ বানানোর জন্য, প্লাস হচ্ছে এই প্লটটা যদি আমরা একটু এডিট করতে চাই, লাইক হচ্ছে কোথাও যদি আমি সেন্টেন্স বা শব্দের মধ্যে কোথাও আমি যদি চেঞ্জ করতে চাই, ওই জিনিসগুলা করার পদ্ধতিটা কি? ওই জিনিসগুলো করার পদ্ধতি হচ্ছে সিম্পল। আপনি চাইলে এখানে প্লাস দিয়ে লেভেলস এর জন্য আমরা হচ্ছে ল্যাবস ইউজ করব। ল্যাবসের মধ্যে আমরা হচ্ছে যদি বলি এক্স এক্সিক্সের এই ওয়ার্ডটা আমি চেঞ্জ করতে চাই, ধরেন আমি হচ্ছে সেক্সের জায়গায় হচ্ছে আমি জেন্ডার ইউজ করব। সো জেন্ডার দিলাম আমি। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সির জায়গায় ধরেন আমি মানে ওয়াই এক্সিক্সের লেভেলটা আমি চেঞ্জ করে ফ্রিকোয়েন্সি, এই যে লেখাগুলো আমি চেঞ্জ করতেছি আর কি। ফ্রিকোয়েন্সির জায়গায় যদি আমি বলি নাম্বার অফ পার্টিসিপেন্টস, ওকে, নাম্বার অফ পার্টিসিপেন্টস। দেখেন এটা দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু সে চেঞ্জ করা শুরু করছে। তারপর আমি যদি বলি যে আমার এই প্লটটাতে এই যে হার্ট অ্যাটাকের মধ্যে এই লেখাটার পরিবর্তে আমি জাস্ট একটা স্পেস দিতে চাই, লাইক এখানে আন্ডারস্কোর আছে, মানে ভেরিয়েবলের নাম অনুসারে সে বসাই দিছে। সো আমি এইভাবে না, আমি একটু বানানটাতে একটু পরিবর্তন করতে চাই, আমি তখন লিখবো ফিল, যেটা দিয়ে আমি ফিল করছি ওইটাকে আমি পরিবর্তন করতে চাই। ওইটা কী লিখবো? আমি লিখবো হার্ট অ্যাটাক। ওকে, সো দেখেন এখানে এই জিনিসগুলো পরিবর্তন হয়ে গেছে। নট ইভেন দ্যাট, এই জিনিসগুলো কমন, ঠিক আছে। আপনি যে কোনো ভিজুয়ালাইজেশন করতে যাবেন, আপনার এই এক্স এক্সিক্সের লেভেল, ওয়াই এক্সিক্সের লেভেল, এগুলার পরিবর্তন করা সেম প্রসেসে আপনারা পরিবর্তন করবেন। সো এটা আসলে কোনো পার্থক্য নেই, যে যে কোনো জিজি প্লটের ভিজুয়ালাইজেশনের মধ্যে এটা সেম প্রসেস। সো এখন আমরা যদি কোনো টাইটেল অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল টাইটেল কীভাবে অ্যাড করবো? আমরা লিখবো জাস্ট সিম্পলি টাইটেল। টাইটেল লিখে আমি বলতে পারবো লাইক একটা টাইটেল দিয়ে নিচ্ছি, আমি যে কোনো একটা টাইটেল দিচ্ছি, লাইক হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ হার্ট অ্যাটাক বিটুইন মেল অ্যান্ড ফিমেলস। ওকে, সো এটা একটা টাইটেল দিয়ে নিলাম। এই যে টাইটেল আমাদের চলে আসছে। তারপর আর কি করা যায়? ওকে, এবার আসলে আমরা একটু লেভেলিং করি। হ্যাঁ, সো লেভেলিং করা মানে হচ্ছে এই বারগুলোর উপরে আমি দিতে চাই, টেক্সট বসাইতে চাই, লাইক কতজন। এটা তো আমি এখন যেটা দেখতেছি এটা হচ্ছে কি আমাদের বারের সাইজ দিয়ে আমি হচ্ছে অ্যাজিউম করতেছি
যে এখানে কতজন হতে পারে, কিন্তু আমরা এখন কি করব, আমরা হচ্ছে এই বারগুলোর উপরে কতজন এই সংখ্যাটা হচ্ছে বসাবো, ঠিক আছে। সো আমরা লিখবো হচ্ছে জিওম টেক্সটের মধ্যে আমাদের এই লেভেলের জন্য আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। সো যেহেতু লেভেলটার জন্য একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা লাগতেছে, আমরা এটা করব কোথায়, অ্যাস্থেটিক্সের মধ্যে। সো অ্যাস্থেটিক্সের মধ্যে আমি লিখব লেভেল ইকুয়াল দিয়ে হচ্ছে আমি ভেরিয়েবলটার নাম লিখবো। ভেরিয়েবলটার নাম কি আমাদের, যেটা দিয়ে আমি আসলে লেভেলটা বসাতে চাচ্ছি, ওইটা হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি, তাই না? এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলটা। সো আমি যদি এখন এটাই রান করি, দেখেন কি হয়, ফ্রিকোয়েন্সি আসছে ঠিকই, কিন্তু ওইগুলো হচ্ছে গিয়ে ওই যে সেন্টারে চলে আসছে অনেকটা, ওই যে শুরুর যে আমরা প্লটটা বানিয়েছিলাম না, একটার উপরে আরেকটা স্টেক ছিল, ওই রকম ভিউতে এটা চলে আসছে। তো এখন এটাকে আমি যদি আগের মতো নর্মাল করতে চাই, আমার কি করা লাগবে, আমি ঠিক এই অংশটুকু যদি কপি করে ফেলি, তাহলে দেখবেন এটার পজিশানটা অনেকটাই প্রপার পজিশানে চলে আসছে। এটা ফ্রিকোয়েন্সির বাইরে, লাইক এটা হচ্ছে অ্যাস্থেটিক্সের বাইরে, এটা হচ্ছে পজিশনিং অপারেশন। সো এই যে তারা কিন্তু এখন মিড লেভেলে চলে আসছে বারগুলার। এখন নেক্সট আরেকটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা তো বারের ঠিক মাঝে একটু মানে ওভারল্যাপ করে ফেলছে, এটাকে একটু উপরে তুলতে গেলে কি করতে হবে, উপরে নিচে এটা নেওয়ার পদ্ধতি হচ্ছে ভি জাস্ট দিয়ে হচ্ছে ভার্টিক্যাল জাস্টিফিকেশন বলে, আর ডানে বামে পরিবর্তন করার প্রসেস হচ্ছে গিয়ে এইচ জাস্ট, এটা দিয়ে হচ্ছে হরাইজন্টাল জাস্টিফিকেশন বলে। ওকে, সো এই ভ্যালুগুলো হচ্ছে গিয়ে লাইক 0 to 1, লাইক এগুলো পার্সেন্টেজ অনুসারে কাজ করে আর কি। ওকে, সো এখন আমি যদি ভি জাস্ট ইউজ করি একটু উপরে নিতে চাই, ঠিক আছে, তাহলে আমি কি করব, ভি জাস্টের মান পজিটিভ হলে কিন্তু সে যাবে নিচের দিকে, আর মাইনাস হলে হবে হচ্ছে সেই উপরের দিকে যাবে আর কি। সো আমি এখন মাইনাস দিয়ে লেটসে আমি 0.1 দিই, দেখি কোথায় যায়। ওকে, ভালো পজিশানে আসছে। আমি যদি আরেকটু উপরে নিতে চাই, আমি চাইলে 0.2 এভাবে ইনক্রিজ করতে পারবো। আর আপনি যদি বলেন যে ভাই আমি উপরে নিতে চাই না, আমি ফর এক্সাম্পল বারগুলার মাঝে নিতে চাই, অনেক সময় দেখবেন অনেক প্লটে থাকে যে বারগুলার মাঝে হচ্ছে ভ্যালুটা দেয়। সো আপনি 50%-এ মানে পজিটিভ সাইডে 50%-এ নিয়ে যাবেন, তখন হবে 0.5। আচ্ছা, এইখানে ভার্টিক্যালি মাঝে যাচ্ছে না, এটা হচ্ছে গিয়ে তার মানে টপ পজিশনে মাঝে যাচ্ছে আর কি। তাইলে আমরা যদি একজ্যাক্ট মাঝে নিতে চাই, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারবো, লাইক যে ফ্রিকোয়েন্সিটা আছে, ফ্রিকোয়েন্সি অনুসারে হচ্ছে কি তাদেরকে মাঝে বসায় দিতে পারবো, লাইক ফ্রিকোয়েন্সিকে 2 দিয়ে ভাগ দিয়ে হচ্ছে মাঝে বসানো পসিবল। আমরা ওই জায়গায় যাচ্ছি না, ফ্রিকোয়েন্সি দিয়ে ক্যালকুলেট করে আর কি আলটিমেটলি। এখন তো হচ্ছে আমি কনস্ট্যান্ট ইউজ করতেছি, তখন হচ্ছে আমার ওই ক্যালকুলেট করে হচ্ছে আমি ঠিক মাঝামাঝি তাকে নিয়ে আসতে পারবো, এটাও পসিবল, মানে এভরিথিং এখানে পসিবল। সেটা নিয়ে আসলে টেনশনের কিছু নেই, আমি আপাতত এটাই রাখতেছি। সো এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কি দেখলাম, এখানে জাস্ট কাস্টমাইজ করে আমার ইনফরমেশনটাকে আরেকটু ইনক্রিজ করার চেষ্টা করতেছি, যাতে করে যে ভিউয়ার সে যেন ভ্যালুগুলোকে ইজিলি গ্র্যাব করতে পারে ভিজুয়ালাইজেশনটা থেকে, ঠিক আছে, তার যেন বেশি চিন্তা করতে না হয় কম্প্যারিজনের ক্ষেত্রে। ওকে, সো এইটা পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে কিনা বা কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন এতটুকু পর্যন্ত। বা কোনো সাজেশন, কোনো চেঞ্জেসের সাজেশন আছে কারোর? কারোর যদি ব্যাকগ্রাউন্ড বা এগুলো পছন্দ না হয়, কিন্তু তারা চাইলে কিন্তু একটা কাজ করতে পারেন, আপনারা চাইলে বিভিন্ন বিল্ট ইন থিম আছে, ঠিক আছে, আপনি চাইলে যে থিম আন্ডারস্কোর দিয়ে লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা হচ্ছে ক্লাসিক, ডার্ক, গ্রে, লাইট, মিনিমাল, ধরেন মিনিমালটা ইউজ করি আমি, দেখেন খুব মিনিমাল একটা থিম দিছে এখন। অথবা যদি বলে যে ভাইয়া যদি আমি এটা পার্সেন্টেজে রাখতে চাইতাম তাহলে এটা কিভাবে করতাম? ওকে শিওর, বলতেছি, লাইক এই টাইপের আপনারা থিম ইউজ করতে পারেন, যে কোনো থিম চাইলে ইউজ করা পসিবল। ওকে, সো চলুন, সুন্দর প্রশ্ন একটা, পার্সেন্টেজ যদি রাখতে চাইতাম তখন কি করতাম। ওকে, সো পার্সেন্টেজ দিতে চাইলে, পার্সেন্টেজ ডেফিনেটলি আপনার একটা গোল থাকতে হবে, যে লাইক পার্সেন্টেজ দিয়ে আসলে আপনি কী দেখাইতে চাইতেছেন। আপনি যদি বলেন যে ভাইয়া আমি প্লটে চেঞ্জ করব না, আমি হচ্ছে লাইক পার্সেন্টেজটা দিয়ে এই প্লটের মধ্যেই হচ্ছে এই নাম্বারগুলোর পরিবর্তে আমি পার্সেন্টেজ ইউজ করতেছি, ওইটা ডেফিনেটলি পসিবল যে আপনার নাম্বারের পরিবর্তে এখানে ডিরেক্টলি পার্সেন্টেজটাকে
ইউজ করে ফেলতেছেন। কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি নাম্বারের পরিবর্তন আমি প্লটটাতেও পরিবর্তন করতে চাইতেছি, লাইক পার্সেন্টেজ অনুসারে তাদেরকে ডিভাইড করতে চাই, এই যে শুরুর দিকে যে ভিউটা ছিল কাইন্ড অফ লাইক দ্যাট। সো আপনি 100%-এ কনভার্ট করে, লাইক প্রথম পোর্শনটা একটা সার্টেন পার্সেন্টেজ, নিচের পোর্শনটা একটা সার্টেন পার্সেন্টেজ, দুইটার যোগফল হচ্ছে ফর এক্সাম্পল 100%। ঠিক আছে, এইরকমভাবে যদি আপনি বলেন যে আমি বিভক্ত করতে চাই, ওইটাও কিন্তু এখানে পসিবল। ঠিক আছে, সো আসেন আমরা পার্সেন্টেজে করে দেখি। ওকে, আমি একটু কমেন্ট করে রাখি, লাইক এখন আমরা পার্সেন্টেজ নিয়ে কাজ করতেছি। সো পার্সেন্টেজ নিয়ে কাজ করার জন্য আমরা যে ফ্রিকোয়েন্সিটা অলরেডি ইউজ করে ফেলছি, ওইটার পরিবর্তে আমি কিন্তু কোনো প্লট কোনো ডেটাতে চেঞ্জ করে কোথাও সেভ করতেছি না। ঠিক আছে, সো আপনারা এনভায়রনমেন্টে কিন্তু দেখতেছেন, এটা জাস্ট রান করতেছে, সে আমাকে শো করতেছে, দ্যাটস ইট। আর আমরা কোনো ভিজুয়ালাইজেশনকে এক্সপোর্ট করতে চাইলে এখানে ক্লিক করে সেভ এজ ইমেজ বা সেভ এজ পিডিএফ বা কপি টু ক্লিপবোর্ড, লাইক কপি করে আপনি কোথাও নিয়ে পেস্ট করলেন, সবগুলাই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সো চলেন পার্সেন্টেজ ক্যালকুলেট করি। ফ্রিকোয়েন্সি তো অলরেডি আছে, ফ্রিকোয়েন্সি থেকে পার্সেন্টেজ বানাতে গেলে কী করা লাগে, আমরা এখন মিউটেট দিয়ে ভেরিয়েবল বানাবো, এতটুকু পর্যন্ত আমার কাছে অলরেডি আছে, তাই না? আমি এখন মিউটেট করে একটা নতুন ভেরিয়েবল এই পাশে বসানোর চেষ্টা করব, যাতে করে আমি পার্সেন্টেজ পাই। সো আমি পার্সেন্টেজ পাওয়ার চেষ্টা করি, দেখি পার্সেন্টেজ ইকুয়াল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই সাম অফ ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে। দেখি এই যে কোনটা কত পার্সেন্ট আমাদের চলে আসছে, লাইক ফিমেলদের মধ্যে নো হচ্ছে 86%, ইয়েস হচ্ছে লাইক 13%, আবার মেলদের মধ্যে নো হচ্ছে গিয়ে 77.8%, আর মেলদের মধ্যে ইয়েস হচ্ছে এত পার্সেন্ট। ঠিক আছে, এখন এইটাকে আমি ভিজুয়ালাইজেশনে ইউজ করি, চলেন। যত জায়গায় পার্সেন্টেজ আছে ফ্রিকোয়েন্সি ছিল ওইগুলোকে আমি একটু চেঞ্জ করে দিলাম। আমি লেভেলগুলো চেঞ্জ করতেছি না, জাস্ট দেখার জন্য, দেখতে কি হয়। দেখেন প্লট কিন্তু সেম, জাস্ট হচ্ছে পার্সেন্টেজগুলো ইউজ হয়েছে। ঠিক আছে, সো আমরা চাইলে এগুলাকে মানে এখানে কিন্তু একবারে এভরি পসিবল ডেসিমেলগুলো সে দেখাচ্ছে, সো এটা দেখতে এতটা সুন্দর লাগতেছে না। আমরা ডেফিনেটলি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করা উচিত, প্লাস হচ্ছে রাউন্ড করে ছোট করে ফেলা উচিত। আর পার্সেন্টেজ যদি দেখানোর ইচ্ছা থাকে তাহলে আমি সাজেস্ট করব গ্রুপড বার চার্ট না করে তখন স্টেকড বার চার্ট করা, অনেকটা ফিল্ড ভিউ। স্টেক বলতে এক্স্যাক্টলি শুরুতে যেমন স্টেক ছিল ওই রকম না, ফিল্ড স্টেক। ওকে, লাইক হচ্ছে একবার শুরুর প্লটটাতে খেয়াল করছেন কিনা আপনারা জানি না, লাইক আচ্ছা আমি একটু দেখে শুরুর প্লটটা কী ছিল। এটা ছিল শুরুর প্লট। ওকে, এখন আবার রান করলে এরর দেখাবে, তাই আমি ব্র্যাকেটটা বাদ দিয়ে দিলাম। সো এটা ছিল আমাদের শুরুর প্লটটা। সো শুরুর প্লটটাতে এখন যেই ভিউটা আছে এটাতে কিন্তু আপনার এই কমপ্লিট সিনারিওটা কিন্তু 100%-এ ডিস্ট্রিবিউটেড না, এই সিনারিওটা কিন্তু 100%-এ ডিস্ট্রিবিউটেড না। কিন্তু এখন আমি যদি চাই এটাকে কিন্তু আমি 100%-এ ডিস্ট্রিবিউটেড করে দিতে পারি। কীভাবে করতে পারি, আমি এখন করব কি, এই যে জায়গায় পজিশন ইকুয়াল পজিশন ডজের জায়গায় আমি ফর এক্সাম্পল পজিশন ফিল দেব, দিয়ে হচ্ছে এটাকে আমি এমটি রাখি। এবার একটু দেখি দেখতে কেমন হয়। গ্রেট। সো আমাদের এখন যে ভিউটা আছে এটা হচ্ছে গিয়ে মানে পজিশন ফিল করার কারণে। এখন আমি যেটা করব, লেখাতে কিছু চেঞ্জেস করা উচিত। নাম্বার অফ পার্টিসিপেন্টস না বলে এখানে বলা উচিত যা আছে তা, পার্সেন্টেজ যা আছে তাই থাকুক, আমি আর লিখতেছি না, রিমুভ করে দিলাম এই লেভেলটা। ফিল হার্ট অ্যাটাক, হ্যাঁ এটা থাকুক। ফ্রিকোয়েন্সি অফ হার্ট অ্যাটাকের জায়গায় পার্সেন্টেজ। আর কি করা যায়, জিওম টেক্সটে পার্সেন্টেজ। পজিশন তখন ডজ দেওয়া যাবে না, পজিশন আমার দেওয়া লাগবে তখন ফিল। উইডথের জায়গায় আমরা তখন উইডথের জায়গায় ভার্টিক্যাল জাস্টিফিকেশন করা লাগবে, কারণ এখন আর সাইড বাই সাইড মানে টেক্সট ইগুলো বসবে না, ভার্টিক্যালি হচ্ছে প্লেসমেন্ট থাকবে। সো ভার্টিক্যাল জাস্টিফিকেশন যদি আমরা করতে যাই, লাইক হচ্ছে আমরা ওই যে শুরুতে বলছিলাম যে 0.5 দিয়ে আমরা করে ফেলতে পারি। সো এখানে 0.5 দিলে সেন্টারেই আসবে, কারণ এখন আমরা ভেরিয়েবলের আন্ডারে জাস্টিফিকেশন করতেছি। সো এই যে সেপারেট জাস্টিফিকেশনটা, এটা থেকে কিন্তু এটা ভিন্ন।
ওকে, আশা করি কাজ করার কথা। লেটস সি। গ্রেট, কাজ করতেছে। এবার চলেন এই বিদঘুটে লেখাটার একটু ঠিক করি। হ্যাঁ, কীভাবে ঠিক করবো আমরা? এটা ঠিক করার জন্য শুরুতে আমাদের হচ্ছে রাউন্ড করা লাগবে। আমরা এখানে 4 ডিজিট পর্যন্ত রাখবো, তারপরে 100 দিয়ে গুণ করে এটাকে হচ্ছে লাইক 0 to 100%-এর মতো কনভার্ট করে ফেলবো। তারপর হচ্ছে এটার সাথে একটা পার্সেন্টেজ সাইন বসাই দিতে পারি, তাইলে একবার একটা সুন্দর প্লট হবে। ওকে, চলেন করি। সো প্রথমে করবো আমি রাউন্ড। ওকে, রাউন্ড করে ডেসিমেল কমায় নিয়ে আসবো। আমি 4 ঘর পর্যন্ত রাউন্ড করব, দেখি কমে আসছে। এবার আমি এটাকে করব মাল্টিপ্লাই, 100 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে একটা সুন্দর পার্সেন্টেজ নাম্বার, কমপ্লিট নাম্বারে নিয়ে আসছি, 0 to 100%। এবার হচ্ছে আমি একটা পার্সেন্টেজ সাইন অ্যাড করি। হ্যাঁ, পার্সেন্টেজ সাইন, এটার জন্য আমি হচ্ছে পেস্ট ইউজ করব। পেস্ট হচ্ছে গিয়ে যে কোনো টেক্সটকে কনকেটেনেট করার জন্য ইউজ করে। যারা এক্সেল ইউজ করে অভ্যস্ত তারা নিশ্চয়ই এই টাইপের ইসের সাথে পরিচিত থাকবেন, যে হচ্ছে গিয়ে আপনি কোনো কিছু কনকেটেনেট করার জন্য CONCAT লিখে আপনি যদি এটার মধ্যে 2টা সেল দিয়ে দেন, ওই 2টা সেল আসলে একটার সাথে একটা টেক্সট ফরম্যাটে হচ্ছে জোড়া লেগে যাবে। ঠিক আছে, সো এটা একটা অ্যাডভান্টেজ। আমরা হচ্ছে এখন এই অ্যাডভান্টেজটাকে ইউজ করবো এই জায়গায়। সো এখানে এটা শেষ হয়েছে, তারপরে হচ্ছে আমি একটা পার্সেন্টেজ অ্যাড করে দিই এবং দেখি কেমন হয়। ও সরি, আসলে হয়তো ব্র্যাকেটের মধ্যে কোথাও ঝামেলা আছে, দেখি। আচ্ছা, আমি এটার বাইরে দিয়ে ফেলছি, এটার ভিতরে হবে। পেস্টের মধ্যে এই জায়গায়, এই জায়গায় কারেক্ট। আমি আসলে যেখানে দিছিলাম এটা আসলে ওই যে অ্যাস্থেটিক্স লেভেলের মধ্যে চলে গেছিলাম। এবার এবার ঠিক আছে কিনা দেখেন তো, আর কোথাও কোনো চেঞ্জ করা লাগবে না কিনা। সুন্দর হয়েছে। ওকে, সো এটার একটা ইন্টারেস্টিং মানে বলা যায় যে অ্যাডভান্টেজ আছে ভাই, যেটা বললেন যে পার্সেন্টেজটা যে চাইলেন, এটা ডেফিনেটলি ভালো। কেন কেন আমি ভালো বলতেছি, আপনি যদি প্রিভিয়াস প্লটটা কম্পেয়ার করেন, প্রিভিয়াস প্লটটাতে আপনি ডেফিনেটলি এটার সাথে এটা কম্পেয়ার করতে পারতেছেন। লাইক হচ্ছে গিয়ে লাইক হার্ট অ্যাটাক পুরুষ মহিলার মধ্যে কেমন ডিফারেন্স। একজন থার্ড পার্সন এসে কিন্তু আপনার সাথে আর্গুমেন্ট জুড়ে দিতে পারে যে ভাই আপনার ডেটা সেটে নিশ্চয়ই পুরুষ মানুষ বেশি ছিল, মহিলা মানুষ হয়তো কম ছিল, তাই আপনি ভ্যালুতে গিয়ে হার্ট অ্যাটাকের মধ্যে পুরুষ বেশি পাইছেন, মহিলা কম পাইছেন। জেনারেলি এত বেশি পার্থক্য নাই, আপনার টোটাল নাম্বারের মধ্যে ঘাপলা আছে। ঠিক আছে, সো ওই আর্গুমেন্টকে আসলে লাইক ডিনাই করার জন্য অথবা ওই আর্গুমেন্টের এগেনস্টে যুক্তি দাঁড় করানোর জন্য এই প্লটটা কিন্তু খুবই কাজের। কারণ এখানে আপনি পার্সেন্টেজ দিয়ে ডিস্ট্রিবিউট করতেছেন, তো যার কারণে কেউ বলতে পারবে না যে ডেটা সেটে পুরুষ বেশি থাকার কারণে হার্ট অ্যাটাক বেশি ছিল, মহিলা কম থাকার কারণে হার্ট অ্যাটাকের নাম্বার কম ছিল। এখানে তো আপনি ডিরেক্টলি পার্সেন্টেজে কনভার্ট করে ফেলতেছেন। সো আউট অফ 100% মেল 22% হচ্ছে হার্ট অ্যাটাকের সম্মুখীন হয়েছে, 77% হচ্ছে হার্ট অ্যাটাকের সম্মুখীন হয়নি। আউট অফ 100% ফিমেল 13% হচ্ছে হয়েছে, 86%, আমি জাস্ট ডেসিমেলটাকে অ্যাভয়েড করে বলতেছি আর কি, হয় নাই। সো এখানে এই কম্প্যারিজনটা আসলে একটা ইন্টারেস্টিং ইনসাইট আপনাদেরকে দিচ্ছে। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? থাকলে করতে পারেন, আমরা একটু প্রশ্ন নেই। আর কারো কোনো বিরক্ত লাগতেছে কি না? ওকে, সো আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, লাইক ইশতিয়াক ভাই যেভাবে লিখছে এভাবে আপনারা চাইলে প্রশ্নগুলো লিখে দিতে পারেন। হ্যাঁ, আমি চাইলে ইনশাআল্লাহ অ্যান্সার করার চেষ্টা করবো আর কি আপনাদেরকে। এখন আমরা যেই কাজটা করব এটা হচ্ছে আমাদের দাঁড়ান, আমি একটা আবার স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি। ওকে, সো নেক্সট আমাদের যে গোলটা আছে, একটা গোল ফুলফিল করতে অনেক টাইম লেগে গেছে আসলে, শিখাচ্ছি দেখে, কিন্তু আপনারা যদি নর্মালি চিন্তা করেন এই কোডগুলো কিন্তু বেশি টাইম কনজিউমিং না। ঠিক আছে, নর্মালি আমি যদি করতে যেতাম আমি আরও আগে হয়ে যেত। আপনাদেরকে আমি বলতেছি তাই হয়তো একটু টাইম নিচ্ছি, জেনারেলি কিন্তু এত বেশি সময় লাগে না। এখন আমি চলেন নেক্সট কনসিডার স্মোকিং স্ট্যাটাস অ্যাজ ওয়েল। ওকে, স্মোকিং স্ট্যাটাসকে কনসিডার করে এই ডিফারেন্সটা একটু দেখি। হ্যাঁ, ধরেন আমি এই ডিফারেন্সটাই স্মোকিং স্ট্যাটাসকে কনসিডার করে দেখি, তাহলে আপনার উপরেরটাও বুঝে যাবেন। এটা তো হচ্ছে স্মোকিং স্ট্যাটাসের কোনো কিছু ইউজ করা হয় নাই। এখানে আমি জাস্ট একটু চেঞ্জ করব কোডের মধ্যে,
চেঞ্জ করব কি, আমি গ্রুপ বাই করব দিস টাইম স্মোকিং ওকে, স্মোকিং ভেরিয়েবল দিয়ে। তারপর এই স্মোকিং ভেরিয়েবলকে আর কোথাও কথা বলবো না, এটাকে নিয়ে ভিজুয়ালাইজেশন যেমনি আছে এমনি থাকুক। শেষে গিয়ে আমি বলবো হচ্ছে ফ্যাসেট র্যাপের মধ্যে আমি স্মোকিং এই ভেরিয়েবলটাকে উল্লেখ করে দেব। দেখেন কি হচ্ছে। নন স্মোকারদের মধ্যে কেমন ডিফারেন্স, স্মোকারদের মধ্যে কেমন ডিফারেন্স আপনারা খুব ইজিলি এখন দেখতে পারতেছেন, ঠিক আছে। পার্সেন্টেজ কত যে ইনক্রিমেন্টটা হচ্ছে, লাইক নন স্মোকারদের মধ্যে পার্সেন্টেজ কত ছিল, স্মোকারদের মধ্যে কত ছিল, আবার নন স্মোকারদের মধ্যে মেলদের মধ্যে কত ছিল, লাইক স্মোকার মেলদের মধ্যে কত ছিল। খুব ইজিলি কিন্তু এই জিনিসগুলো এখন কম্পেয়ার করা যাচ্ছে, ঠিক আছে। সো এটাকে আপনি যতটা বলেন যে এইভাবে ছোটো ছোটো অংশে ভাগ করতে, আপনি চাইলে খুব ইজিলি ভাগ করতে পারতেছেন। কোডের মধ্যে চেঞ্জ কি বেশি করা লাগছে মনে হয়েছে এটার জন্য? ভাই এই বিষয়টা একটু আরেকবার বলবেন? আচ্ছা, একটু কুইকলি হয়ে গেছে নাকি? জি। আচ্ছা, এখানে গ্রুপ বাইয়ের মধ্যে এর আগে আমরা কী ছিল খেয়াল করে দেখেন, সেক্স এবং হার্ট অ্যাটাক ছিল। ওইটা দিয়ে আমি ফ্রিকোয়েন্সিগুলো ক্যালকুলেট করতেছিলাম, তাই না? কিন্তু এখন আমি বলছি যে আমি আরেকটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গ্রুপ বাইয়ে দিয়ে দিলাম, যেটা দিয়ে আমি স্মোকিং, সেক্স এবং হার্ট অ্যাটাকের জন্য ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজগুলো ক্যালকুলেট করতেছি এখন, ঠিক আছে। সো আমি যদি এটাকে একটু দেখাই, এখানে পার্থক্যটা কি, প্রিভিয়াসলি ছিল কি সেক্স এবং হার্ট অ্যাটাকের জন্য ডিস্ট্রিবিউশনটা, এখন হচ্ছে গিয়ে স্মোকিং সহকারে চলে আসছে। লাইক নন স্মোকারদের জন্য এই অংশটুকু, আবার স্মোকারদের জন্য এই অংশটুকু, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার ডেটা প্রি প্রসেসিংয়ের কাজ। এটা থেকে পার্সেন্টেজ আসছে পরবর্তীতে। এবং আমি ফ্যাসেট র্যাপ দিয়ে এই ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলটা এক্সিস্ট করতেছে আমার ডেটা সেট ক্লিনের পর, এখন এই স্মোকিং ডেটা সেটটাকে আমি এই প্লটটাকে র্যাপ করে নিয়েছি। লাইক স্মোকারদের জন্য একটা র্যাপিংয়ের পোর্শন, লাইক আমি হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা পরোটা বানাইলেন বা হচ্ছে গিয়ে শর্মা বানাইলেন, আপনি ওইটাকে হচ্ছে দুইটা র্যাপারে হচ্ছে র্যাপ করে নিলেন কেটে নিয়ে, ঠিক আছে। সো এখানে স্মোকারদের জন্য একটা, নন স্মোকারদের জন্য একটা। সো বুঝতে পারছেন ক্লিয়ার কিনা সবার? স্মোকিং ভেরিয়েবলটা আমি জি জাস্ট ভাই। হচ্ছে র্যাপে অ্যাড করছি। আগের প্লট একদমই সেম প্লট, আপনারা যদি দেখেন সেম ভিজুয়ালাইজেশন। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে গ্রুপ বাই আমি স্মোকিং অ্যাড করছি, আর র্যাপের মধ্যে হচ্ছে স্মোকিং ভেরিয়েবলটা অ্যাড করছি। ইন বিটুইন কোনো চেঞ্জ করি নাই। কনফিউশন আছে কারোর? ওকে, আশা করি কনফিউশন নাই। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আমাদের এই প্রশ্নের অ্যান্সারও চলে আসছে। এখন নেক্সট প্রশ্ন কী ছিল, ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন এজ অ্যান্ড সিস্টোলিক ব্লাড প্রেশার? ওকে, সো চলুন আমরা একটু রিলেশনশিপ দেখে আসি। মনে হয় না সব প্রশ্নের অ্যান্সার দেওয়া পসিবল হবে, কারণ আপনাদের থেকে আমি প্রশ্ন নেব, যাদের কোনো প্রশ্ন থাকে তারা যেন করতে পারেন। ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন এজ অ্যান্ড সিস্টোলিক ব্লাড প্রেশার? চলেন বানাই ফেলি। হার্ট ডেটা, তারপর হচ্ছে কোনো সামারি ডেটা প্রিপ্রসেসিং এখানে দরকার নেই, ডাইরেক্ট জিজি প্লটে চলে যাওয়া যাবে, যেহেতু দুইটা ভেরিয়েবলে আমাদের এক্সিস্ট করতেছে ডেটা সেটে, কোনো সমস্যা হওয়ার কথা না। সো অ্যাস্থেটিক্সের মধ্যে আমি হচ্ছে এক্স এক্সিক্সে রাখবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আমি অ্যাজিউম করি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ওইটাকে। আর যদি আপনার যদি কোনোটাকে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কনসিডার না করেন, ইটস আপ টু ইউ, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান পুট ইট ইন দ্য এক্স এক্সিক্স। নাও আমরা হচ্ছে গিয়ে এক্স এক্সিক্সে কাকে রাখতেছি, এইচকে, কারণ এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা ব্লাড প্রেশার বা হচ্ছে ব্লাড প্রেশার বাড়লে এইচ বাড়া যাবে না, বা হচ্ছে ব্লাড প্রেশার কমলে এইচ কমে যাবে না আপনার। সো এইচ ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? সিস্টোলিক ব্লাড প্রেশার। ওকে, তারপর হচ্ছে আমি ভিজুয়ালাইজেশনটা বানাবো, আমি লিখবো হচ্ছে জিওম পয়েন্ট। রিলেশনশিপ চেক করার কথা বলা হয়েছে এখানে, রিলেশনশিপ চেক করি আমরা স্ক্যাটার প্লট দিয়ে, তাই আমি স্ক্যাটার প্লট বানাচ্ছি। জিওম পয়েন্ট দিয়ে স্ক্যাটার প্লট বানানো হয়, পয়েন্ট বসানো হয়, পয়েন্ট লাইক বিভিন্ন জায়গায় জায়গায়। সো আমি এখন যদি এটাকে রান করি, দেখেন কি হয়েছে আমাদের প্লটটাতে। এই ডটগুলোর পজিশান থেকে আমি বুঝতে পারবো যে আসলে আমার দুইটার মধ্যে রিলেশনশিপ আছে কি না, ঠিক আছে। কীভাবে বুঝবো এটার অ্যান্সার দেওয়ার আগে প্রশ্নটা একটু আবার চেক করি, ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন এজ অ্যান্ড সিস্টোলিক ব্লাড প্রেশার? ওকে, সো আমরা এখন একটু প্লটটার দিকে যদি খেয়াল করি, আমরা এই প্লটের মধ্যে আমার মাউসের কার্সারটা কি দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন? আচ্ছা, আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দিই। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই।
কালারটাকে একটু অন্য কালার দিই, তাহলে আমার মাউসের ব্ল্যাক কার্সার আপনি একটু ভালোভাবে দেখবেন। লেটস সে আমি এটাকে কি দিতে পারি, একজন কালার সাজেস্ট করেন তো কি কালার দেওয়া যায়। কেউ একজন কালার সাজেস্ট করতে পারেন চাইলে। রেড কালার। ওকে, রেড। দেখেন আর কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ যে আপনি ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো কালার লিখেন, ওই কালারটা যদি মিনিংফুলি আর যদি চিনে, তাহলে সে ওই কালারটা আপনাকে দেখাবে। আর যদি আপনি কালার বানানে ভুল লেখেন, লাইক আমি যদি আর এডি লিখি, সে যদি এটা চিনে না, সে আপনাকে দেখাচ্ছে না। বুঝতে পারছেন? সো এটা একটা অ্যাডভান্টেজ যে আপনি যদি কোনো কালার লিখেন, এটা চিনতে পারলে সে দেখাবে। আর আপনি যদি বলেন যে আপনার ওই যে থাকে না হেক্সাকোড, হেক্সাকোড দিয়েও তো আমরা ওই স্পেসিফিকলি ওই যে যখন যারা ওয়েব ডিজাইনিংয়ের কাজ টাজ করে বা হচ্ছে এমনি জেনারেলি একটা স্পেসিফিক কালারের রিয়েল কালারটা নোট ডাউন করার জন্য আমরা হেক্সাকোড বিভিন্ন সময় স্টোর করি। সো ওই হেক্সাকোড দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। লাইক ফর এক্সাম্পল সরি, সো বাংলাদেশের পতাকার কালার কোড আমি ধরেন দেখতে চাই, ঠিক আছে? সো আমি যদি এটাকে কপি করে নিই এখান থেকে, আমি যদি এটা বসাই, দেখেন ওই যে গ্রিনটা চলে আসছে। এখন যেহেতু রেড বললেন, আমি এই রেডটা ইউজ করি, আমাদের পতাকার রেড। নর্মাল রেড ছিল এইটা, আমাদের পতাকার রেডটা হচ্ছে সরি এইটা, কাছাকাছি পার্থক্য নেই। ওকে, সো এই যে আমরা এখন কালার চেঞ্জ করলাম, এখন আমার আশা করি মাউসের কার্সার দেখা যাচ্ছে। সো এখন এই প্লটটা থেকে চিন্তা করেন, আপনি যদি প্রশ্ন করেন যে ভাই সিস্টোলিক বিপিকে আমি সিস্টোলিক ব্লাড প্রেশার কীভাবে লিখবো, আমি বলবো যে উপরের অংশটুকু দেখেন, এই যে এক্স এক্সিক্স ওয়াই এক্সিক্স আমরা যে চেঞ্জ করছি সেম জিনিস। তো এগুলো নিয়ে আর আমি কথা বাড়াচ্ছি না। সো এখানে দেখেন এই ডটের পজিশনগুলো থেকে দুইটার মধ্যে কি আদৌ পজিটিভ রিলেশনশিপ না নেগেটিভ রিলেশনশিপ, এটা বুঝতে পারবেন। কীভাবে বুঝবেন? ডটগুলোর মধ্যে যদি আপনি দেখেন যে মেজরিটি ডট একটা এই যে এইজ বাড়ার সাথে সাথে সিস্টোলিক ব্লাড প্রেশারের জন্য ডটের পজিশনগুলো বাড়তেছে। লাইক আপনি যদি এই পজিশনটার কথা বলেন, এই ডটটার কথা, এটাতে এইজ অনেক বেশি, সিস্টোলিক ব্লাড প্রেশারও ধরেন অ্যারাউন্ড কত, লাইক 75-এর কাছাকাছি। তারপর আবার যদি এই ডটটার কথা বলি, এখানে এজ হচ্ছে 20, সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে ফর এক্সাম্পল 75। সো এইভাবে ডটগুলো যদি কাইন্ড অফ একটা ইনক্রিমেন্ট পজিশানে থাকে, লাইক হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড শো করে, তখন আমরা বলবো যে একটার সাথে আরেকটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তার ঠিক উল্টাটাও হতে পারতো, লাইক এই ডটগুলো হচ্ছে গিয়ে এভাবে হচ্ছে প্রথম দিকে উপরের দিকে, শেষের দিকে হচ্ছে নিচের দিকে আসছে আস্তে আস্তে, তখন এটাকে বলতাম আমরা ডাউনওয়ার্ড ট্রেন্ড। ডাউনওয়ার্ড ট্রেন্ড হলে আমরা বলি একটার বৃদ্ধির কারণে আরেকটা কমতেছে, লাইক নেগেটিভ রিলেশনশিপ। সো এখানে রিলেশনশিপ প্যাটার্নটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড দেখাচ্ছে এবং এটা হচ্ছে পজিটিভ রিলেশনশিপ। আর এটা যদি আপনার কাছে গ্যাস করতে বেশি কষ্ট হয়, সহজে লাইক ডিটারমাইন করার পদ্ধতি হচ্ছে এখানে একটা ট্রেন্ড লাইন যদি আপনি এঁকে ফেলেন, তাহলে কিন্তু ইজিলি আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কি পজিটিভ রিলেশনশিপ না হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ। ওকে, সো ট্রেন্ড লাইন আঁকার পদ্ধতি কি? ট্রেন্ড লাইন আঁকার পদ্ধতি হচ্ছে আমি এখানে প্লাস সাইন দিয়ে আমি লিখবো হচ্ছে জিওম স্মুথ। ওকে, জিওম স্মুথের মধ্যে আমি মেথডে উল্লেখ করে দেবো যে আমি একটা লিনিয়ার মডেলের থ্রু হচ্ছে কার্ভটা তৈরি করতে চাই। এটা লিনিয়ার রিগ্রেশনের আউটপুট থেকেই তৈরি হয়। এখানে একটা স্ট্যান্ডার্ড এরর লাইন দিচ্ছে, গ্রে লাইনটা স্ট্যান্ডার্ড এররের জন্য, ওইটা আমার দেখার ইচ্ছা নাই আপাতত। আমি চাইলে স্ট্যান্ডার্ড এরর ইকুয়াল ফলস, অর্থাৎ এস ইকুয়াল এফ লিখলে স্ট্যান্ডার্ড লাইনটা চলে যাবে। ওকে, সো এইটা এখন দেখতে ভালো লাগতেছে। এখন কিন্তু আপনি ইজিলি এই লাইনটার পজিশন দেখে কিন্তু বুঝতেছেন যে এটা আপওয়ার্ডের দিকে শিফট করতেছে। এবার এটা যদি ডাউনওয়ার্ড হইতো তাও কি হইতো, তাও কিন্তু আপনি বুঝতেছেন যে ডাউনওয়ার্ড হলে এই টাইপের হইতো। সো এখন কিন্তু আর কনফিউশনের সুযোগ নেই, এখন ডিরেক্টলি বলা পসিবল যে এই দুইটার মধ্যে পজিটিভ রিলেশনশিপ এক্সিস্ট করে, একটা বৃদ্ধির সাথে সাথে আরেকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এখানে। ঠিক আছে? কোনো কনফিউশন আছে এই প্লটটা নিয়ে আপনাদের? না ভাই, বুঝতে পারছি। না ভাই। ওকে, তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনটা হয়ে যাচ্ছে। থার্ড কোশ্চেনটা আমরা কুইকলি করে ফেলি। ঠিক আছে? থার্ড কোশ্চেনে কী ছিল? ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন টোটাল কোলেস্টেরল অ্যান্ড সিস্টোলিক ব্লাড প্রেশার? কীভাবে করবো, কেউ একজন আমাকে একটু আইডিয়া দেন তো, থার্ড কোশ্চেনটার অ্যান্সার কীভাবে দেওয়া যায়? কোথায় চেঞ্জ করলে থার্ড কোশ্চেনটার অ্যান্সার চলে আসবে? আমি দুইটা প্রশ্ন খুব কাছাকাছি রাখছি যাতে করে আপনাদের কেউ যেন একজন অ্যান্সার করতে পারেন। যে একটু আগে আমরা করলাম কি এইজ আর সিস্টোলিক ব্লাড প্রেশার রিলেশনশিপ চেক করলাম, এই যে এইজ ভেরিয়েবল
আর হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। এখন আমরা দেখতে চাই টোটাল কোলেস্টেরল আর সিস্টোলিক ব্লাড প্রেশার, তাহলে আমি কোথায় চেঞ্জ করব? জায়গায় total চেঞ্জ করতে হবে, জিও প্লটে হ্যাঁ, এটার মধ্যে কোথায় চেঞ্জ করব? এই এই যে জায়গায়। চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কি লিখবো এখানে? এইজ এবং সিস্টোলিক এই জিনিসটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই যে জায়গায় কি লিখবো? total cholesterol। অ্যালকোহলিক টোটাল কোলেস্টেরল। একজন বলছে টোটাল কোলেস্টেরল, ঠিক আছে? জি। সো টোটাল কোলেস্টেরল লিখলেই আমার কাজ হয়ে যাবে। দেখেন হয়ে গেছে তো। সো এই হচ্ছে আমাদের এখানে স্ক্যাটার প্লট বলি আমরা এটাকে। শুরুতে যেটা আমরা করছিলাম এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের গ্রুপড বার চার্ট। আমি প্লটগুলোর একটু নাম এখানে নোট করে দিই। এটা ছিল হচ্ছে গ্রুপড বার চার্ট, অনেকে এটাকে ক্লাস্টার্ড বার চার্টও বলে। ওকে, ক্লাস্টার্ড বার চার্ট। আর ফিল, ওকে, ফিলের এই পোর্শনটা যেখানে শুরু করছি আমরা, এটা হচ্ছে গিয়ে স্টেকড বার চার্ট বলে, বা ফিল্ড বার চার্টও বলা যায়। স্টেকডের একটা বলা যায় যে ভার্সন, স্টেকড অর ফিল্ড বার চার্ট। এখন যেটা করলাম এগুলো হচ্ছে গিয়ে স্ক্যাটার প্লট, বা অনেকে ডট প্লটও বলে। বেসিক্যালি এক্সাক্ট নামটা হচ্ছে স্ক্যাটার প্লট। ওকে, সো নেক্সট কোশ্চেন হয়ে গেছে আমাদের। চলেন আমরা একটু কুইকলি থার্ড কোশ্চেনটাও করে ফেলি, যাতে একটা ইন্টারেস্টিং ইনসাইট পাই আরও। এটা হচ্ছে উইথ ইনক্রিজিং এজ ইজ দেয়ার এনি ইনক্রিমেন্ট ইন অ্যাভারেজ কোলেস্টেরল? ওকে, এই প্রশ্নটা থেকে আমরা যেটা বুঝতেছি, লাইক এজ বৃদ্ধির সাথে সাথে অ্যাভারেজ কোলেস্টেরল আসলে কি, এখানে কোলেস্টেরল নিয়ে ডেটা কিন্তু একটা টোটাল কোলেস্টেরল। এখন একই এজ গ্রুপের কি মাল্টিপল পার্সন থাকতে পারে না? সো একই এজ গ্রুপে যেহেতু মাল্টিপল পার্সন থাকতে পারে ওই 1000 মানুষের মধ্যে, আমরা করব কি, প্রত্যেকটা এইজের মধ্যে যতগুলো কোলেস্টেরলের ভ্যালু আছে, লাইক হচ্ছে বললাম আমি এইজ 37 মধ্যে যতগুলো কোলেস্টেরলের ভ্যালু আছে সবাইকে অ্যাভারেজ করে এইজ 37-এর এগেনস্টে একটা অ্যাভারেজ কোলেস্টেরলের ভ্যালু বানাতে হবে আমাকে। সিমিলার ওয়েতে যখন আমি প্রত্যেকটা এইজের এগেনস্টে এই টাইপের অ্যাভারেজ করে করে একটা একটা ভ্যালু পেয়ে যাব, আমি তখন এটাকে লাইক একটা প্লটের থ্রু দেখাতে পারবো যে এইজ বৃদ্ধির সাথে সাথে কোলেস্টেরলের মান কেমন পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার সবার আমাদের গোলটা এখানে? ইয়েস ভাই। ওকে, তাহলে চলেন আমরা এটা যদি করি, একটু আগে আমরা যে গ্রুপ বাই করছিলাম না, ওই জিনিসটাই এখানে প্রযোজ্য। সো দেখেন আমরা হচ্ছে করব কি, আমাদের হার্ড ডেটাকে ইউজ করব, হার্ড ডেটা, তারপর হচ্ছে আমি করব কি গ্রুপ বাই এর মধ্যে হচ্ছে আমি ভেরিয়েবলটা কি ছিল, এইজ, ইনক্রিজিং এইজ, অ্যাভারেজ কোলেস্টেরল। ওকে, আমার এইজ লাগবে ডেফিনেটলি, এইজের থ্রু গ্রুপ বাই করব। আর সামারাইজের মধ্যে আমি দিব হচ্ছে টোটাল কোলেস্টেরল লিখতে পারি, অথবা আমি একটা নতুন নামও দিতে পারি, ইটস আপ টু মি। আমি যেই নাম দিয়েছে, নাম তো আসলে কোনো ঝামেলা নেই, আপনি নাম দিতে পারেন। এই যে টোটাল কোলেস্টেরল আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, টোটাল কোলেস্টেরল, মানে অ্যাভারেজ কোলেস্টেরল দিলাম আর কি নাম, আপনি চাইলে টোটালও লিখতে পারেন। কিন্তু ক্যালকুলেশনের প্রসেসটা দেখেন, এটা হচ্ছে আমরা লিখব মিন, অ্যাভারেজ নেব। ওকে, সো মিনের মধ্যে আমি হচ্ছে টোটাল কোলেস্টেরল ভেরিয়েবলটা বসাই দেবো। আর যদি মিনের মধ্যে মানে এই ডেটা সেটে কোথাও মিসিং থাকে টোটাল কোলেস্টেরল ভেরিয়েবলের মধ্যে, তখন আপনার একটা আলাদা আর্গুমেন্ট লেখা লাগবে মিসিং যদি থাকে। না থাকলে এটা লিখলেও যেই, না লিখলেও সেম আর কি, ঠিক আছে, এখানে কোনো পার্থক্য নেই। সো আমি হচ্ছে na.rm ইকুয়াল ট্রু দিচ্ছি, টি দিচ্ছি, টি মানে ট্রু, অথবা আপনি সম্পূর্ণ TRUEও লিখতে পারেন, লাইক এফ দিয়ে ফলস, অথবা FALSEও লিখতে পারেন, দুইটাই সেম জিনিস, আর দুইটাকে একই রকম মনে করে। সো সমস্যা নেই, আমি ট্রু দিয়ে নিলাম, মানে এটা আপনাদের দেখানোর জন্য। ইন কেস যদি কোনো মিসিং থাকতো, এই ডেটা সেটে মিসিং পাই নাই আমি, যদি থাকতো আপনারা চাইলে এটা দিয়ে এটা থেকে পরিত্রাণ পেয়ে যেতেন। এখন যেহেতু মিসিং নাই তাহলেও কোনো সমস্যা নেই, দিয়ে রাখলাম আমি, জাস্ট আপনাদের যাতে মাথায় থাকে আর কি। বাই ডিফল্ট এটা ফলস থাকে, তাই আমি ট্রু করে দিয়ে রাখলাম। তো এখন আমি যদি একটু দেখি, আচ্ছা দেখার দরকার নেই, নর্মালি কী হবে, এইজগুলো থাকবে, অ্যাভারেজ কোলেস্টেরলের মান থাকবে। ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে ফেলি, জিজি প্লট, অ্যাস্থেটিক্স, এক্স এক্সিসে রাখবো আমি এইচকে, এইচের বানান, আর কিন্তু কেস সেন্সিটিভ, বানানে ভুল করা যাবে না, উল্টাপাল্টা, যেমন অ্যাকচুয়াল ভেরিয়েবলের নাম
স্মল লেটারে আছে, আপনি যদি ক্যাপিটাল লেটার দিয়ে দেন তখন কিন্তু আবার ঝামেলায় পড়বেন। সো ওয়াই এক্সিক্সে রাখবো আমি হচ্ছে অ্যাভারেজ, সরি অ্যাভারেজ কোলেস্টেরল প্লাস পাইপিং অপারেটর জাস্ট হচ্ছে ডেটা প্রি প্রসেসিং সেকশনগুলোতে, আর জিজি প্লটের মধ্যে যখন আপনি স্টেপ বাই স্টেপ লাইন অ্যাড করতে থাকবেন ওইগুলো হচ্ছে প্লাস দিয়ে দিয়ে। তো এখন হচ্ছে আমি একটা লাইন চার্ট বানাই, যেহেতু একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে এই এক্সিক্সে, ওই এক্সিক্সেও একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে, আমি ইনক্রিমেন্ট দেখতে চাই ওভার দ্য পিরিয়ড। আমার লাইন প্লটটা একটা প্রপার ভিউ ক্রিয়েট করবে। অনেকে এইসব ক্ষেত্রে বার চার্ট বানায়, আমি জেনারেলি লাইন চার্টে সাজেস্ট করি আর কি এগুলোর ক্ষেত্রে। সো হচ্ছে জিওম লাইন লিখবো আমি, এই যে দেখেন। সো এই লাইনটা কী দেখাচ্ছে আমাকে, অ্যাভারেজ কোলেস্টেরলের মান বিভিন্ন এইজের জন্য, লাইক আমাদের ডেটা সেটে যে পার্টিসিপেন্টসগুলো আছে তাদের ক্ষেত্রে কেমন হয়েছে, ঠিক আছে, এই যে কোথাও বাড়তেছে কোথাও কমতেছে, ইটস এক্সপেক্টেড। সো এখন কথা হচ্ছে ওভারঅল কি এটা কি মনে হচ্ছে, ইনক্রিজ হচ্ছে কি হচ্ছে না, কেউ একজন বলেন তো। ইনক্রিজ হচ্ছে ভাইয়া। হ্যাঁ ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। সো এটাকে যদি আপনি বলেন যে ভাই আমার ওই যে আগের মতো করা যায় না, যে একটা স্মুথ লাইন ইউজ করা যায়, যেমন স্ক্যাটার প্লটে আমরা করছিলাম না, যে একটা লাইন দেখে সরাসরি বলে ফেলছিলাম যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে তার মানে আপওয়ার্ড ট্রেন্ড রিগ্রেশন হচ্ছে, লাইন। ঠিক আছে। সো রিগ্রেশন লাইন এখানে বানানো যাবে, কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ যাবে। যাবে। সো এটা করার জন্য কি করব, আমরা কপি করে ফেলি সিম্পলি। এই যে এখান থেকে আপনি বুঝতেছেন যে একটা একটা আপওয়ার্ড ট্রেন্ড, লাইক এজ বৃদ্ধির সাথে সাথে জেনারেলি অ্যাভারেজ কোলেস্টেরল বাড়তেছে। এটা যদি একজ্যাক্ট রিয়েল লাইফ ডেটা হতো তখন হয়তো আরও সিগনিফিক্যান্ট চেঞ্জ আপনারা দেখতেন। এটা সিনথেটিক ডেটা, সো এটা নিয়ে আসলে আপনাদের শেখানোর জন্য আর কি আলটিমেটলি আমাদের গোলটা এখানে। সো এটা হলো। এখন দেখি তো প্রশ্ন আরেকটা কী জানিয়েছিল ব্র্যাকেটে, নেক্সট কম্পেয়ার ইট উইথ মেল অ্যান্ড ফিমেল। করে ফেলি কম্পেয়ার, হ্যাঁ কী করবো মেল ফিমেল নিয়ে কম্পেয়ার করার জন্য, কেউ একজন আইডিয়া দেন তো আমাকে, কী কী শিখে আসলেন এখন পর্যন্ত, কোথায় সেক্স বসাবো? এক্স 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 হয় নাই। আমরা এখন এক্স এক্সিক্সে তো এইচকে রাখছি, সো এক্স এক্সিক্সে আমি অন্য কিছু রাখবো না। আমরা হচ্ছে একটু আগে যে ফ্যাসেটের কাজ করছিলাম না, ফ্যাসেট র্যাপ, এই Yes. জিনিসটাই আমরা এখানে সেমভাবে ইউজ করে দেবো, ঠিক আছে। তাইলে দেখবেন মানে একই জিনিস আপনি ইউজ করতেছেন, সো এই জিনিসটা মেমোরাইজ করাও আপনার জন্য বেশি কঠিন না। আপনি যদি একটা জিনিস কয়েকবার ইউজ করেন এমনিতেই মনে থাকে, এত জটিল কোনো কিছু না, ঠিক আছে। সো আমি সেক্স এখানে দিলাম, দেখেন ইজিয়ার হচ্ছে না আমাকে এখন কম্পেয়ার করাটা, লাইক হচ্ছে ফিমেলের জন্য একটু বেশি ইনক্রিজিং ট্রেন্ড, মেলের জন্য একটু কম ইনক্রিজিং ট্রেন্ড। কনফিউশন হচ্ছে নাকি কোনো? না ভাইয়া। সো হ্যাঁ এখানে হ্যাঁ হচ্ছে বলেন। আমি কি এখন মেল এন্ড ফিমেলের ভিতরে আর একটা ফ্যাসেট র্যাপ দিয়ে স্মোকার নন স্মোকার ইউজ করতে পারবো? করি, যেহেতু আপনি বলতেছেন করতে সমস্যা কি, যেহেতু আরে প্রোগ্রামিং করতেছি আমাদের তো আর কষ্ট নাই, তাই না। এটা এক্সেলে করতে গেলে খবর হয়ে যেত আপনার, কারণ এগুলো সামারাইজ করা, পিভট টেবল বানানো, বানানোর পরে আবার এটা গ্রাফ বানানো, বহু ঝামেলার কাজ। ইয়েস। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা এতটুকু হ্যাঁ পর্যন্ত? yes. থাকলে প্রশ্ন করতে পারেন। আজকে এতটুকুই, আমরা আর বেশি কিছু যাচ্ছি না, এখন আমি একটু প্রশ্ন নিচ্ছি। অনেক কিছু তো বললাম, আপনাদের কোনো কনফিউশন থাকলে বা কোনো কিছু জানার থাকলে একটু আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। কই গেল স্ক্রিন শেয়ার? ওকে, জি আপনাদের প্রশ্ন করতে পারেন। Ji, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। Dr. Nazmi here. Actually, I use species or data mainly for data analysis, but for data visualization using R. My question is that if we want to do that, show the difference by doing different type of statistical analysis on not only between frequency and percentage, but actually what we do that we use say chi-square or t-test or other analysis. What kind of visualization is applicable there? It depends. Like if you try to visualize the data by like for example categorical data, okay, so in categorical data you can use bar chart, okay, because in categorical data you must have to create
cross tabulation or grouping so that you can get the frequency, and then you use the bar chart. Okay, and for statistical analysis, then the appropriate statistical analysis will be chi-square, and the assumption need to be checked definitely. If it fulfills, then you go for chi-square. If it doesn't fulfill for chi-square, you go for the Fisher exact test. But for the numerical variables, like if you have a numerical variable like systolic blood pressure, for example, the systolic blood pressure, if it is different between like male and female or not, then definitely you can use bar chart for average systolic blood pressure visualization. But there is another plot which is called like box plot that you can create between like systolic blood pressure box plot for male, systolic blood pressure box plot for female participants, and the test will be then independent sample t-test, because male and female are not related to each other in that case. Okay, and then the t-test can be like justified by the assumption as well. Like if the assumption fulfills of t-test, like the normality assumption fulfills or equality of variance assumption fulfills, then the t-test. Other than t-test, you can try like Mann-Whitney test if the assumption doesn't fulfill. Okay, so the visualization, majority of the visualization that you can use, like the bar chart or like the box plot or the histogram as well. If you try to check difference between the mean, I would say bar chart or means plot as well. Means plot is an interesting plot to check difference between means. So these are the plots that you can use. And thank you. Thank you for your answer. Actually, I was telling about that. Here we have shown that the difference between age, male and female. So, if we want to compare in a chi-square, then how we can visualize that? That was my question. Like, can you tell me the variable names again? Like age and like gender and heart attack and gender. Okay, heart attack and gender. The visualization for chi-square is the cross tabulation. Okay, like chi-square test doesn't visualize itself. Okay, the chi-square test give you like a test statistic value and the p-value to make your decision. That's it. But if you say like I want to visualize it to like convey my message to the people, like what the chi-square test is showing it to us, then the cross tabulation will be the appropriate thing that you should visualize. Can we have a tutorial on can we have a can we try if time allows? Not today, like inshallah in future I'll try and to accommodate those as well. Okay, I'll take some other question as well. Okay, ভাইয়া, হ্যাঁ, anyone যে কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন। কারোর কোনো প্রশ্ন নাই নাকি? না সবাই সব পারেন, বুঝতেছেন সব? তবে আমার একটা জিনিস জানা ছিল, আমি এই টাইপের বিষয়গুলো প্র্যাকটিস যদি করতে চাই, যে জিনিসগুলো আমি শিখলাম, যে আমি ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য আমি প্র্যাকটিস করতে যাচ্ছি বাসায় বসে, তো সেক্ষেত্রে কোনো সাজেশন আছে কিনা যে এই জায়গা থেকে আপনি প্র্যাকটিস যখন একটা সফটওয়্যারের কাজ বা হচ্ছে কি ধরুন যে কোনো অ্যানালাইসিস শিখলেন, লাইক হচ্ছে আপনি অ্যানালাইসিস শিখলেন অথবা কোনো ভিজুয়ালাইজেশন শিখলেন, ওইটাকে ইউজ করার জন্য আমি সাজেস্ট করবো লাইক ক্যাগেল ছাড়াও আরও বিভিন্ন ডেটা সোর্স আছে যেগুলো থেকে আপনি ক্যাগেল আমি জেনারেলি সাজেস্ট করি, কারণ ওইখানে আপনি একা না, লাইক আপনি ওইখানে গিয়ে ডেটা সেট সার্চ করতে পারেন, অলরেডি যারা এই ডেটা সেট নিয়ে কাজ করছে তাদের কোডগুলোও দেখতে পারেন। সো শুরুতে তাদের কোড দেখা দরকার নাই, আপনি একটা ডেটা সেট নেন, নিয়ে হচ্ছে আপনি কিছু গোল ফিক্সড করেন বা ডেসক্রিপশনটা পড়েন, তারপরে হচ্ছে ডিসিশন নেন যে আসলে এটার মধ্যে কী কী অ্যানালাইসিস করা যায়, তারপরে আপনি অ্যানালাইসিসগুলো প্র্যাকটিস করেন, তারপরে গিয়ে অন্যদের কোডগুলো দেখেন যে অন্যরা আসলে কী কী অ্যানালাইসিস করতেছে বা কী কী ভিজুয়ালাইজেশন করতেছে, তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি যা যা শিখলেন এবং তারা যা যা করতেছে তার মধ্যে কোথায় কোথায় পার্থক্যগুলো আছে, কোথায় আপনার আরেকটু নতুন জিনিস শেখা উচিত, প্লাস হচ্ছে গিয়ে কোথায় গ্যাপগুলো রয়ে গেছে, ওই জিনিসটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। সো আপনার ক্যাগেল থেকে ডেটা ডাউনলোড করা প্লাস হচ্ছে প্র্যাকটিস করা দুইটাই করতে পারেন। এবার আপনি যেই সফটওয়্যারে করেন ইটস আপ টু ইউ, পাইথন আর হোয়াট এভার, ওইটা সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি ভাই, ছাড়া অন্য কোনো লাইভ প্যাকেজ আছে কিনা? এটা সরি প্রশ্নটা বুঝিনি, একটু যদি আবার বলতেন। ggplot ছাড়া অন্য কোনো প্যাকেজ আছে কিনা?
হ্যাঁ, অন্য প্যাকেজের তো কোনো অভাব নেই। লাইব্রেরি? বিভিন্ন প্যাকেজ আছে আপনার, লাইক হচ্ছে ggplot হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য একটা প্যাকেজ বলতে পারেন আপনি, ঠিক আছে? ওকে। তাছাড়াও ডেটা ভিজুয়ালাইজেশনের আরও প্যাকেজ আছে, লাইক ডাইগ্রাফ, তারপরে হচ্ছে আপনার আরও বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্র অনুসারে ইউজ করা হয়, লাইক স্ক্যাটারপ্লট 3D, তারপরে নেটওয়ার্ক 3D, তারপরে হচ্ছে আপনার প্লটলি, বিভিন্ন প্যাকেজ আছে যেগুলোর কাজ আলাদা আলাদা, এক একটা অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। সো এক একটার ফাংশনালিটি ডিফারেন্ট আর কি। আবার প্লটও ডিফারেন্ট। লাইক আমরা চাইলে প্লটলির সাথে কিন্তু এখানে ggplotকে ব্ল্যান্ড করে একটা ইন্টারেক্টিভ গ্রাফও কিন্তু ক্রিয়েট করা পসিবল। লাইক হচ্ছে আপনার এক্সিস্টিং গ্রাফগুলো তো স্ট্যাটিক প্লট ছিল, কোনো ইন্টারেক্ট করা যাচ্ছিল না, কিন্তু আপনি যদি এখানে প্লটলি ইউজ করেন, আমি একটু কুইকলি আপনাদেরকে দেখাই ফেলি যেহেতু কথাটা আসছে, কারণ এটা এক লাইনের জিনিস, আপনাদের কাছে জটিল লাগবে না। আমি লাইব্রেরিটা কল করে নিচ্ছি একটু, প্লটলি। এখন ধরেন আমি এই গ্রাফটা যেটা আমি একটু আগে বানালাম, এটা না ধরেন, আচ্ছা এটাই করি, সমস্যা নেই। সো এই গ্রাফটাকে আমি একটু ইন্টারেক্টিভ প্লট বানাইতে চাই, ওকে? সো আমি করব কি, এই গ্রাফটাকে এভাবে খালি তৈরি না করে এখানে হচ্ছে আমি ধরেন P1 এর মধ্যে রাখলাম, রাখার পর হচ্ছে আমি এখন করব ggplotly, এটার মধ্যে হচ্ছে আমি P1কে বসাই দেবো। সো P1 যদি আমি সিম্পলি শুধু P1 রান করতাম, আমি এই প্লটটাই পাইতাম, একটা স্ট্যাটিক প্লটে দেখাচ্ছে। এখন আমি ggplotly-তে রান করে দেখি তো কী হয়। দেখেন এটা চলে আসছে ভিউয়ারে। পার্থক্য কি, প্লটটা দেখতে অনেকটাই সেম, অলমোস্ট সেম লাগতেছে হয়তো আপনাদের কাছে, কিন্তু খেয়াল করেন এটার উপরে যখন আমি হভার করতেছি সে কিন্তু আমাকে দেখাচ্ছে কোন এজের জন্য ভ্যালুটা কত, ঠিক আছে? ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এখন আমি যদি বলি আমি একটু জুম ইন করব, আমি এই পোর্শনটুকু যদি মার্ক করি, দেখেন সে কিন্তু আমাকে সুন্দর করে এই পোর্শনটুকু জুম ইন করে দেখাচ্ছে। আমি যদি আবার বলি না আমি একটু পেছনে আগের অবস্থায় চলে যাব, যেতে পারতেছি। এটাকে একটু জুম করে দেখি, এটাকে আরেকটু জুম করে দেখি, ধরেন আমি এই দুইটাকে একটু বেশি জুম করে দেখি। সো আমার ইচ্ছা মতো কিন্তু আমি এখানে নেভিগেট করতে পারতেছি। সো এটাই হচ্ছে কি ইন্টারেক্টিভ প্লট। সো এটা এক্সাম্পল আর কি, যে প্লটলি দিয়েও আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। সো প্লটের লাইব্রেরির অভাব নাই, আপনারা আস্তে আস্তে শিখবেন, বিভিন্ন সময় যেগুলো শিখবেন এগুলো অ্যাপ্লিকেশন করবেন আর কি ইনশাআল্লাহ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়েলকাম। ভাই এই যে কোডিং গুলা আছে, যে কোডিং তো যারা আমরা নতুন আছি, কোডিং এর তো অনেক কোড আছে। এখন এই কোড গাইডলাইন আছে নাকি, কখন কি ইউজ করা লাগবে, তারপর কোন কোন লাইব্রেরি কখন কল করা লাগবে? ওই গাইডলাইনটা আসলে হচ্ছে আপনার শিখতে শিখতে হচ্ছে আপনার চলে আসবে। লাইক হচ্ছে আপনি এখানে আমি টাইডিভার্স দিয়ে আমি কি কাজ করতেছি, ওই কাজটা যখন আপনার মনে থাকবে যে হ্যাঁ আমার এই কাজগুলো আমার এই লাইব্রেরিতে করা হয়। লাইক আজকে আমরা কিছু কিন্তু কতগুলো কাজ দেখছি, কি কি কাজ ছিল, লাইক আমার ডেটা প্রি প্রসেসিংয়ের কিছু কাজ ছিল, এগুলো টাইডিভার্স দিয়ে হচ্ছিল। ggplotের যে ভিজুয়ালাইজেশনের কাজ ছিল ওইটাও টাইডিভার্স দিয়ে হচ্ছিল। তো এখন আমি যদি প্রশ্ন করি ভাইয়া আপনি আজকে কি শিখলেন, আজকে শিখলেন হচ্ছে আপনি যে যদি আপনার কোনো ডেটা প্রি প্রসেসিংয়ের কাজ লাগে, লাইক গ্রুপ বাই, সামারাইজ, মিউটেট, এই কাজগুলা, ফিল্টার, সিলেক্ট, এই কাজগুলো আপনি কি দিয়ে করতে পারবেন, টাইডিভার্স দিয়ে করতে পারবেন। সো আপনার অন্য কোনো লাইব্রেরি কাজে লাগবে কি না এটা নির্ভর করে আপনার কাজটা কি ওইটার উপর। এখন কেউ যদি বলেন যে ভাই আমি জীবনে টাইম সিরিজ নিয়ে কাজ করতেছি না, তো টাইম সিরিজ নিয়ে যদি আপনি কাজ না করেন, টাইম সিরিজ রিলেটেড ভিজুয়ালাইজেশনগুলো বা টাইম সিরিজ রিলেটেড অ্যানালাইসিসগুলো তো আর আপনার দরকার নেই, বুঝতে পারছেন? সো আপনার যেইটা আপনার প্রয়োজন পড়বে, প্রয়োজনীয়তাই আপনাকে লিড করবে যে কোন লাইব্রেরিটা আপনার লাগবে। সো এটা আগে থেকে আসলে সব মেমোরাইজ করার কোনো আসলে মানে নেই, কিন্তু ডেফিনেটলি আপনাদের যেটা করা লাগবে এটা হচ্ছে প্র্যাকটিস। লাইক হচ্ছে আপনি একটা জিনিস শিখলেন, প্র্যাকটিস করলেন, একটা জিনিস শিখলেন, প্র্যাকটিস করলেন, এই কন্টিনিউয়াস প্রসেসের থ্রু আপনাদের যাওয়া উচিত, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার মাইন্ড থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে যে ওকে যখন আমার এটা লাগবে তখন আমি এই প্যাকেজটা ইউজ করব, যখন আমি এক্সেল ফাইল ওপেন করতে যাই তখন আমি ওপেন এক্সেল এসএক্স ইউজ করব, যখন আমি এসপিএসএস ফাইলকে আরে লোড দিতে চাই তখন আমি হ্যাভেন ইউজ করব। সো ইটস আপ টু মি, আমি ডিসিশন নেব কি কিসের হিসাবে, আমার যেই চাহিদা ওই চাহিদার বেসিসে আমি ডিসিশন নেব যে আমার কোন প্যাকেজটা লাগবে। জি, কাইয়ুম আরাফাত। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। জি, বা আজকের এই সেশনের প্রোগ্রাম এবং ডাটা এটা কি আমরা পেতে পারি? মানে জি জি, আপনাদেরকে মেইলে দিয়ে দেওয়া হবে প্রত্যেককে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ হয়তো আপনাদের সাথে কোনো ফিউচারে দেখা হতে পারে। আর আপনাদেরকে লাইক আমাদের কগনিটিভ সলিউশনের পক্ষ থেকে যদি কোনো
কোর্স অফার করি আমরা, আপনাদেরকে লাইক জানানো হবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এনরোল করতে পারেন, বাট ইটস আপ টু ইউ, আপনাদেরকে ইনফর্ম করা হবে আর কি। জি কাইম আরাফাত ভাই আপনার এই কোর্সের ব্যাপারে একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা আমি নিচ্ছি। কাইম আরাফাত ভাই কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ জি ভাই, আমি বলতে চাচ্ছি যে আর প্রোগ্রামিং এ আপনাদের কি ধরনের কোর্স আছে অফার করা হয়? কারেন্টলি তো নতুন ব্যাচ স্টার্ট করা হচ্ছে না, এক্সিস্টিং ব্যাচ যেটা চলতেছে ওইটা হচ্ছে আলটিমেটলি ওই যে আর এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে? লাইক হচ্ছে আর এর মাধ্যমে ডেটা প্রি প্রসেসিং, ডেটা ভিজুয়ালাইজেশন, বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিসগুলোও লাইক হচ্ছে বিগিনার টু অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস, এই সবটুকু হচ্ছে আমাদের ওই আর প্রোগ্রামিংয়ের কোর্সটাতে শেখানো হচ্ছে আর কি, যেটা এখন চলতেছে অ্যারাউন্ড লাইক 15 ক্লাসের মতো হয়ে গেছে অলরেডি। নেক্সট বেচ শুরু করলে তখন আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। যে ওমর ফারুক, আচ্ছা এটা কতদিনের কোর্স থাকে ভাই? এটা কতদিনের কোর্স থাকে? এটা অ্যারাউন্ড আপনার 2.5 মাসের মতো আর কি, ফুল যেটা আর কি কোর্সটা। ওকে, তাহলে নেক্সট কোর্সে একটু আমাদের ইনফরমেশনটা জানাবেন ভালো। জি জি শিওর। থ্যাংক ইউ। জি ওমর ফারুক ভাই। ভাইয়া যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের এরকম একটা দেখছিলাম যে আর এসকিউএল এবং পাইথনের একটা কম্বো মনে হয় কোর্স অফার করছিলেন, এরকম কিছু? আমি পার্সোনালি আপনার এসকিউএল বা পাইথনের কম্বো কোর্স অফার করি না, এটা হয়তো ডেটা সলিউশন 360 থেকে করা হতে পারে আর কি। আমাদের এখন রিসেন্টলি এই টাইপের কোনো কোর্স নেই। আচ্ছা আচ্ছা আমি যে কোর্সগুলো করাই এগুলো বেসিক্যালি হচ্ছে আর এসপিএসএস এগুলো রিলেটেড, আমি পাইথন রিলেটেড কোর্স নেই না আর কি। জি আচ্ছা ভাইয়া। সাইয়েদ আলী ভাই আই গেস কিছু বলতে চাচ্ছিলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি জানতে চাচ্ছিলাম যে ওই গত পরশু দিন মনে হয় ওই ডেটা সলিউশনে আপনার ক্লাসটা করলাম। ওকে। আর ওখানে তো কোর্স অফার মনে হয় চলতেছে, আপনি নিবেন ক্লাস। আর আপনি আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে যেটা করেন এই দুটার মধ্যে কি কোনো ডিফারেন্স বা কোনো অ্যাক্টিভিটিস ডিফারেন্স আছে কিনা আর কি? আমার ডিফারেন্স নাই, আপনার সিলেবাস রিলেটেড কিছু ডিফারেন্স আছে, ওইগুলোও স্লাইডে তো মানে বেশি না। নর্মালি আমি যে পার্সোনালি আর এর কোর্সটা নেই ওইটাতে হচ্ছে আমি ডেডিকেটেডলি শুধু হচ্ছে আর নিয়ে শেখাই, তো যার কারণে আপনার বলা যায় যে থিওরিটিক্যাল টেকনিক্যাল সব কিছুই আপনি আর এর থ্রু শিখতেছেন। আর ডেটা সলিউশন 360 কোর্সটাতে হচ্ছে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে এসপিএসএস এবং আর, সেপারেট দুইটা পার্ট। সো এসপিএসএস পোর্শনটুকুতে থিওরিটিক্যাল জিনিসগুলো সেম জিনিস তো আপনার দুইবার শেখা দরকার নেই। সো আলটিমেটলি কিছু পার্থক্য ওই জায়গায়। আর আর এর আমার যে পার্সোনাল কোর্স ওইটার মধ্যে আর এর মধ্যে কিছু অ্যানালাইসিসের মধ্যে মানে এক্সট্রা কিছু জিনিস আছে অ্যানালাইসিসে, বাট এতটা সিগনিফিকেন্ট বেশি না। সো আমি বলবো যে আহামরি কোনো পার্থক্য নেই, জাস্ট কম্পারেটিভলি সিমিলার, জাস্ট স্লাইড একটু পার্থক্য, এটা আপনি সিলেবাস দেখলেও বুঝতে পারবেন যে ডেটা সলিউশন 360 সিলেবাস আর আমার সিলেবাসের মধ্যে দুইটা প্রায় সেম, জাস্ট ছোটোখাটো কিছু টেকনিক্যাল স্কিল রিলেটেড কিছু পার্থক্য আছে আর কি। আর কোর্স ফিটা কি একই, মানে কাছাকাছি? ডেটা সলিউশন 360 কোর্স ফিটা ওনাদের হাতে, আসলে ওনারা হ্যান্ডেল করে, ওনারা এক্স্যাক্টলি আপনাকে বলতে পারবে কোনো ডিসকাউন্ট থাকলে বা যে কোনো কিছু। আমার কোর্স ফিগুলা আমি জেনারেলি যে আমার কারেন্ট যে কোর্সটা আর প্রোগ্রামিংয়ে চলতেছে এটা হচ্ছে 3,800 টাকা আর কি। সো ওই কোর্সটা তো এটা শেষ হইলে তারপরে আমি আরেকটা ব্যাচ শুরু করতে পারবো। এখন টু বি অনেস্ট ব্যাচ শুরু করার মধ্যে আমি সময় পাচ্ছি না, তার কারণ হচ্ছে সপ্তাহে লাইক 9টা থেকে 9টা বা 9:30 থেকে হচ্ছে 10, 10:30, 11টা পর্যন্ত যে টাইম পিরিয়ডটা আমার ফুল উইক বুকড, মানে মাল্টিপল কোর্সের কারণে। তো আমার কাছে আর সপ্তাহে 7 দিনে একদিনও সময় নেই, তো যার কারণে নতুন ব্যাচ আসলে শুরু করা যাবে না যতক্ষণ না কোনো এক্সিস্টিং ব্যাচ শেষ হচ্ছে আর কি। সো দেখি ইনশাআল্লাহ প্ল্যান করব, অথবা টাইম পিরিয়ড চেঞ্জ করে যদি করা যায় আর কি। যে মারিয়া বিনতে কবির একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন। থ্যাংক ইউ। জি ভাইয়া, ওটাই আর কি আপনি বললেন আর কি, যেটা যে আবার কবে পর্যন্ত আর কি এটা স্টার্ট হতে পারে, যেটা আর কি সিএসবিডি থেকে আসবে, মানে এই এক্সিস্টিং। হ্যাঁ ওইটা অ্যারাউন্ড আপনার আরও 1 মাসের মতো লেগে যেতে পারে কারেন্ট ব্যাচটা শেষ হতে হতে আর কি। সো 1 মাসের আগেও যদি শেষ হয় আমি ইনশাআল্লাহ আগে থেকেই নোটিফাই করব, লাইক ডেট দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেসটা একটু আপনার দীর্ঘ সময় ধরে চালানো হয়, লাইক অ্যারাউন্ড এর মান্থ। সো আপনারা পেয়ে যাবেন, ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি পেয়ে যাবেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অ্যানালাইসিস রিলেটেড প্রশ্ন থাকলেও করতে পারেন, কোনো সমস্যা নেই, যে সব কিছু যে আজকের সেশন রিলেটেড হওয়া লাগবে এমন না।
আপনার যদি পার্সোনাল কোনো প্রশ্ন থাকে ডেটা অ্যানালিটিক্স রিলেটেড চাইলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। একটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা হলো যে আমরা ডেটা অ্যানালাইসিস শিখে যদি ফাইবারে বা আপওয়ার্কে কাজ করতে চাই, আমরা তো একদম নতুন, আপনারা যারা অনেক এক্সপার্ট এবং অনেকেই আছে মার্কেটে, আমরা সেক্ষেত্রে কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে কিনা, মানে পাওয়া তো কঠিন এই মুহূর্তে। আচ্ছা, এটা নিয়ে আমি হচ্ছে রিয়েল লাইফে একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি আপনার সাথে, তাহলে আপনি বুঝতে পারবেন। ফাইবার মার্কেট প্লেসে আপনার লাস্ট সম্ভবত আজকে না জানি গতকালকে আমি চেক করছিলাম, ওয়ার্ডপ্রেস ডেভেলপার যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, ওয়ার্ডপ্রেস টার্মটা আশা করি শুনছেন, যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, জাস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, অন্যান্য মানে ওয়েব ডেভেলপারদের কথা বলতেছি না, ওয়ার্ডপ্রেস ডেভেলপারই বাংলাদেশে হচ্ছে অ্যারাউন্ড লাইক 1000 খানেক আছে বাংলাদেশে টপ রেটেড সেলার। বাংলাদেশে টপ রেটেড সেলার 1000 খানেক না, হয়তো গ্লোবালি বাংলাদেশে কমে হলেও আপনার 150 বা তার থেকে বেশি হওয়ার কথা। আচ্ছা, আমি একটু চেক করে ফেলি, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিয়ে, মানে মার্কেট প্লেসটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য আর কি। ফাইবার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনটা একটু শেয়ার দিই আপনাদেরকে। যারা হচ্ছে কি এটা একটা কোয়েরি থাকে সবার, সেজন্য আমি একটু কষ্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। সো প্রোগ্রামিং অ্যান্ড টেক, লেটস সে আমি যদি ওয়ার্ডপ্রেসে যাই, সেলার ডিটেলস দেখি, গ্লোবালি হচ্ছে আপনার অ্যারাউন্ড 1300-র মতো। তার মধ্যে বাংলাদেশেই আপনি দেখেন কতজন, বাংলাদেশে টপ রেটেড সেলার কতজন দেখেন, অ্যারাউন্ড 300 জন। ঠিক আছে, এবার আমাদের প্লেসটাতে আসি, যে আমরা এই ডেটা অ্যানালিটিক্স শিখে কাজ পাবো কিনা, বা অনেক মানুষ তো কাজ করতেছে, আমাকে কাজ দেবে কিনা, ঠিক আছে, চ্যালেঞ্জিং কিনা। সো আসেন দেখি সেলার ডিটেলস। এটা হচ্ছে গ্লোবালি কতজন আছে দেখেন টপ রেটেড সেলার, 75। এবার আসেন আমরা বাংলাদেশে দেখি, হ্যাঁ, কয়জন দেখতেছেন, দেখা যাচ্ছে কিনা? 2জন না, আসলে 1জন, আমারই 2টা গিগ, বুঝতে পারছেন কাহিনী এই হিসেবে। এবার আপনাকে আসলে কোনো ধরা বাধা নেই, আপনিও হইতে পারেন। এটা আসলে এমন না যে আমি লাইক এলিয়েন কেউ, আপনার মতোই। সো ডেফিনেটলি এখানে চান্স আছে, এটা আসলে চান্স। লেভেল 1 থেকে কতজন আছে? লেভেল 1 থেকে, লেভেল 1 থেকেও এত বেশি মানুষ নাই, কারণ এই ফিল্ডটা আসলে আপনি যদি খেয়াল করেন, আচ্ছা আমি টপ রেটের ট্যাগটা রিমুভ করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। বাংলাদেশ থেকে দেখেন বাংলাদেশের কী অবস্থা বর্তমানে। এই যে নিউ সেলার কতজন আছে দেখছেন, 437 জন মাত্র। এটা কিন্তু খুব কম, আপনার মানে এটা খুব কম কেন আমি বলতেছি আপনাকে, আমি যদি একটু এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন। আমি বাংলাদেশটাকে সুইচ করে আমাদের একটা অন্য দেশ সিলেক্ট করি, লেটসে এশিয়ান একটা দেশে সিলেক্ট করি, ইন্ডিয়া বাদ দিয়ে আমি পাকিস্তান সিলেক্ট করি। হ্যাঁ, পাকিস্তানে অনেক বেশি ফ্রিল্যান্সার থাকে, তো আমি পাকিস্তান সিলেক্ট করলে দেখেন, এই যে পাকিস্তান সিলেক্ট করলাম, বাংলাদেশকে রিমুভ করে দিই। এবার দেখেন 400 জনের পরিবর্তে কতজন আসে দেখছেন, নিউ সেলার কতজন, 3000। ঠিক আছে, এখন আমি এটা জাস্ট হচ্ছে আমাদের দেশের অবস্থা বললাম, কিন্তু অন্যান্য ক্যাটাগরির তুলনায় এই 3000ও কিন্তু কম। ঠিক আছে, কেন আমি বললাম অন্যান্য ক্যাটাগরির তুলনায়? আমি যে একটু আগে আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্টের কথা বললাম না, এই যে লাইক ওয়ার্ডপ্রেসের কথা বললাম, ওয়ার্ডপ্রেসে দেখেন তো কী অবস্থা, নিউ সেলার কত দেখছেন, 61,000। তারপরেও কিন্তু ওয়ার্ডপ্রেস শিখতেছে মানুষ, তারপর ওয়ার্ডপ্রেসে সার্ভিস দিচ্ছে। তো আপনাদের তো টেনশনের কিছুই নেই, ডেফিনেটলি আপনারা শিখে সার্ভিস প্রোভাইড করতে পারেন, জাস্ট প্রপারলি মানে করতে পারলে হলো, ইমপ্লিমেন্ট করতে পারলে হলো, জটিল কিছু না। মানে আমি সিচুয়েশানটা বলার জন্য আর কি এখানে, যে এই সিচুয়েশানেও মানুষ শিখতেছে, মানুষ সার্ভিস প্রোভাইড করতেছে, নতুন নতুন মানুষ কাজ করতেছে। বাংলাদেশের থেকে এই ওয়ার্ডপ্রেসে কাজ করা মানুষের সংখ্যা হচ্ছে 16,000। ঠিক আছে, আর আপনি ডেটা অ্যানালিটিক্সে তো দেখলেন বাংলাদেশে কতজন মানুষ, লাইক 1000ও না, তো কত পার্থক্য দেখতেছেন। সো আশা করি আপনারা মানে নিরাশ হওয়ার কিছু নাই এখানে, আপনারা শিখলে ডেফিনেটলি ব্যবহার করতে পারবেন।
জি ভাইয়া, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ওকে, তাহলে আমরা এখানে শেষ করতেছি। আর আপনারা আর রিলেটেড যে কোনো ধরনের লাইক ডকুমেন্টেশন বা কিছু চেক করতে চাইলে আর এর যে আপনার হেল্প পোর্শনটা আছে, মানে যেখানে ভিউয়ারটা ছিল তার পাশেই হেল্প আছে, আপনারা চাইলে হেল্পের মধ্যে ক্লিক করেই যে কোনো কিছু সার্চ করতে পারবেন, ঠিক আছে? লাইক এই যে এখানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। সেই হেল্প থেকে আপনারা চাইলে এখানে কোনো লাইক প্যাকেজ বা হচ্ছে গিয়ে কোনো লাইক প্যাকেজের আন্ডারে যদি কোনো লাইব্রেরি থাকে, লাইক ফাংশন থাকে, ওই ফাংশনটা সম্পর্কে লাইক আমি যদি বলি মান্থ রিলেটেড কোনো ফাংশন আছে কি না, ঠিক আছে? তো এখান থেকে আমি এটাকে সার্চ করে পেয়ে যাব। সো এই জিনিসগুলো আপনি এখানে সার্চ করতে পারেন, সার্চ করে করে খুঁজে বের করতে পারেন। আমি আসলে এটা বলার উদ্দেশ্য, একজনের ইস্তিয়াক ভাই একটা সার্চ করছিল তাই এটা বললাম আর কি। আশা করি সবার ক্লিয়ার। তাহলে ইনশাআল্লাহ ইন ফিউচার কোনো না কোনো সময় আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালাম। ওকে ভাই, থ্যাংক ইউ।